প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা অনেকদিন পর ক্লাস শুরু করতে যাচ্ছি। তো প্রথমে আমরা যেটা আলোচনা করব যে একজনের সম্পত্তি আরেকজন নিয়ে নিলে সেটা কি হবে। এই যে 6টা অপরাধ, সেটা চুরি হবে, বলপূর্বক আদায় বা এক্সটর্শন হবে, দর্ষিতা হবে না ডাকাতি হবে, না আত্মসাৎ হবে, না বিশ্বাসভঙ্গ হবে। এই 6টার একটা কি হবে সেটা আমরা ঘটনাকে বিশ্লেষণ করে বুঝতে হবে। এমসিকিউ যেমন কাজে লাগবে, রিটেনেও কাজে লাগবে, ভাইভাতেও কাজে লাগবে, বাস্তবেও আপনার মামলা ফাইলিং এর ক্ষেত্রে কাজে লাগবে। তো এখানে 378 ধারায় চুরির সংজ্ঞা দেওয়া হয়েছে। 1 নম্বর একটা এমসিকিউ প্রশ্নের উত্তর, কত ধারায় চুরির সংজ্ঞা দেওয়া হয়েছে? 378 ধারায়। এটা কিন্তু সপ্তদশ অধ্যায় বিষয়বস্তু, তার মানে সম্পত্তির বিরুদ্ধে যে অপরাধ, এটা কিন্তু সপ্তদশ অধ্যায়ের বিষয়বস্তু, এটা মনে রাখতে হবে। মানে 17তম অধ্যায়। চুরির উপাদান বা শর্ত হচ্ছে 5টি। কি কি? কোনো অস্থাবর সম্পত্তি, মানে মুভ করা যায়, মুভেবল প্রপার্টি। কারণ চুরি করে তো আর যেখানকার সম্পত্তি সেখানে রেখে দিলে হবে না। একটা কলম যদি কেউ চুরি করতে চায়, কলমটা যেখানে আছে সেখান থেকে নিয়ে চলে যেতে হবে, তার মানে মুভ করতে হবে। মুভ করা গেলেই সেটা চুরিযোগ্য, মানে মুভেবল। তাহলে অস্থাবর সম্পত্তি হতে হবে। কোনো ব্যক্তির দখল হতে, এখানে দেখেন, কোনো ব্যক্তির দখল হতে, এখানে পজেশনের কথা বলা হয়েছে। আপনাদের কাছে নোট আছে, এখানে ব্র্যাকেটে আপনারা লিখে নেন কি পজেশন, আর 1 নম্বর পয়েন্টে ব্র্যাকেটে লিখে নেন আপনারা মুভেবল প্রপার্টি। 3 নম্বর হচ্ছে মালিকের বিনা সম্মতিতে, এখানে দেখেন উল্লেখ করা আছে মালিকের বিনা সম্মতিতে, তার মানে উইথাউট কনসেন্ট। উপরে যদি আপনারা লক্ষ্য করেন, উইথাউট দ্যাট পার্সন কনসেন্ট, দ্যাট পার্সন বলতে ওই যে ব্যক্তি দখল থেকে আপনি নিয়ে যাচ্ছেন, তার মানে মালিকের দখল থেকে আপনি নিয়ে যাচ্ছেন। আপনি বলতে যে নিয়ে যাচ্ছে তার কথা বলছি। অসাধুভাবে গ্রহণের অভিপ্রায়, মানে এটা যে নিয়ে যাচ্ছে সেটা তার কোনো ভালো ইচ্ছা নাই, মানে গুড ফেথ নাই, সে নিয়ে নিবে, নিজের সম্পত্তিতে পরিণত করবে, মালিককে আর ফেরত দিবে না, এরকম একটা ইন্টেনশন আছে, তার মানে ইন্টেনশন ভালো না। আর 5 নম্বরে হচ্ছে স্থানান্তর করা, মানে মুভ করা। তাহলে দেখেন, মুভেবল প্রপার্টি মুভ করতে হবে, তাহলেই সেটা চুরি হবে। এবং তার সাথে আরো কি পয়েন্ট আছে, আমি যে নিয়ে যাচ্ছি এটা আমার মনের মধ্যে খারাপ একটা ইন্টেনশন থাকতে হবে যে এটা আমি আর ফেরত দেব না। আবার মালিকের বিনা সম্মতিতে নিয়ে যেতে হবে, মানে যে ব্যক্তির দখল থেকে নিয়ে যাচ্ছি তার বিনা সম্মতি নিয়ে যাচ্ছি। তো এই যে 5টা পয়েন্ট, এটা আপনাদেরকে বাংলা এবং ইংলিশ মুখস্থ করে ফেলতে হবে। এখানে উপরে ইংরেজিটা দেওয়াই আছে, তারপরে নোটে যেহেতু ফাঁকা জায়গা আছে, এখানে আপনারা ব্র্যাকেটে ইংলিশটা বসিয়ে নেন নিজ নিজ নোটে, প্রয়োজনে কালো বা ভিন্ন রঙের কালি অথবা পেন্সিল দিয়ে। এরপরে আপনাদেরকে আমি এই পয়েন্টেই প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। এখানে দেখেন, কোনো ব্যক্তির দখল হতে, মানে পজিশনকে এখানে বলা হয়েছে। এখন মনে করেন একটা ব্যক্তি আরেকজন ব্যক্তির একটা মোবাইল ফোন নিয়ে চলে যাচ্ছে চুরির উদ্দেশ্যে। এখন মনে করেন এটা আমার একটা স্মার্টফোন, এই স্মার্টফোনটা আমি আমার কাছে রেখেছি। এখন আমার বিনা সম্মতিতে যদি কেউ নিয়ে যায়, তাহলে এই সম্পত্তির মালিক হচ্ছে আমি, তাহলে আমার বিনা সম্মতিতে নিয়ে যাচ্ছে। আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই মোবাইল ফোনের মালিক আমি, আমার বিনা সম্মতিতে নিয়ে গেলে সেটা চুরি হতে পারে। অন্যান্য যে উপাদান আছে সেটা যদি ম্যাচ করে, অর্থাৎ ঘটনার সাথে মিলে যায়। এখন এই মোবাইল ফোন যদি আমার কাছে না থেকে অন্য কারো কাছে থাকে, এবং তার কাছ থেকে যদি নিয়ে যায়, সেক্ষেত্রে চুরি হতে পারে কিনা? কেউ উদাহরণ দিয়ে বিষয়টা বুঝিয়ে দিতে পারবেন? তিনি জি হাত স্যার, উত্তোলন চুরি করবেন। হবে সেক্ষেত্রে। আচ্ছা, উদাহরণ দেন। যেমন? সেক্ষেত্রে দেখতে হবে ফোনটা কি আপনি ওনাকে হ্যান্ড ওভার করছেন, মানে ওনারই ওটা এটা মালিক কিনা। যদি না থাকে সেক্ষেত্রে ওনার কাছে যদি আপনি জামানত হিসাবেও রাখেন, তাহলে ওটার মালিক যেমন আপনি সেক্ষেত্রে। আমি কোন ক্ষেত্রে আমার ফোনটা আরেকজনকে দিব জামানত হিসাবে? সিচুয়েশন মানে কি? কিছুক্ষণের জন্য রাখলেন, যে 10 মিনিট বা 15 মিনিটের জন্য কারো কাছে, বা 2-3 দিনের জন্য, হুম হুম। যে আচ্ছা পরবর্তীতে এখানে, সে যেন আবার আপনাকে ফেরত দেয়। আচ্ছা এখানে আরেকটা বিষয় আমি পজিশনটা প্রথমে বোঝাবো। 2 নম্বর পয়েন্ট, দখল। এখন এই যে মোবাইল ফোন, এটা আমার হাতে থাকতে পারে, মানে আমার দখলে আছে, আমার প্রপার্টি আমার দখলে আছে। এইটা আমার পকেটে থাকতে পারে, হ্যাঁ বুক পকেটে থাকতে পারে, আমার সাইড পকেটে থাকতে পারে, প্যান্টের পকেটে থাকতে পারে, তার মানে আমার পোশাকে থাকতে পারে, আমার হাতে থাকতে পারে, আমার পোশাকে থাকতে পারে, মানে শরীরের কোনো একটা অংশে, অথবা আমি একটা লাগেজ ক্যারি করছি, একটা ব্যাগের ভিতরে থাকতে পারে, অথবা আমি এই যে টেবিলে বসে আছি,
হয়তো বা আমার অফিস বা কোর্টের কোনো টেবিলের ওপর আমি রেখে দিলাম। হ্যাঁ, সেটা হতে পারে। তাহলে মূল বক্তব্য হচ্ছে এটা কি আমার বডিতেই থাকতে হবে কিনা, বা আমার যে ডেস্ক সেই ডেস্কের পরে রাখলে সেটা আমার দখলে আছে, এটা কি বোঝা? না মানে স্যার। ডেস্কে থাকলে কি আমার দখলে থাকা হলো? হ্যাঁ বা না বলেন। মানে আমার না মোবাইল স্যার, ফোন আমার টেবিলের উপরে আছে, আমার টেবিলের উপরে আছে, সেটা কি আমার দখলে আছে কি নাই? আপনার দখলেই আছে, জি, যেখানেই থাকুক না কেন ওটা। আচ্ছা। আচ্ছা, এই আমার মোবাইল ফোনটা মনে করেন আমার কোনো কারণে একটু সমস্যা দেখা দিয়েছে, মেরামতের দরকার আছে, তাহলে টেকনিশিয়ানের কাছে আমি দিয়ে দিলাম একদিনের জন্য যে মোবাইল ফোনটা আমাকে মেরামত করে দেন। সেই ক্ষেত্রে এটার পজিশন আর আমার কাছে থাকলো না। হ্যাঁ, তার মানে এই মোবাইল ফোনের প্রকৃত মালিক আমি, কিন্তু পজিশন এখন আছে কার কাছে? একটা মোবাইল যে সার্ভিসিং করে সেই দোকানে আছে। তো পজিশন চলে গেল মালিক ভিন্ন অন্য ব্যক্তির কাছে। এখন অন্য ব্যক্তির কাছ থেকে যদি কেউ চুরি করে নিয়ে যায়, সেটা কি চুরি হবে কিনা? মানে ওই মোবাইল যে টেকনিশিয়ান তার দোকান বা তার দখল থেকে নিয়ে গেলে সেটা চুরি হবে কিনা? মালিকের দখল থেকে তো জি স্যার, নিচ্ছে না। চুরি হবে। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু তখন তো ওই দখলটা ওই সম্পত্তির ওই টেকনিশিয়ানের হবে আর কি স্যার, সেই হুম, অনুপাতে চুরি এ- হবে। তাহলে এখানে প্রকৃত মালিক আমি, কিন্তু এটা দখলে আছে অন্যজনের। তাহলে মালিকানার যে আইডিয়া সেটাও কিন্তু দুই ধরনের হচ্ছে। এক নম্বর একটা প্রকৃত মালিক বা স্থায়ী মালিক, যেমন এটার মালিক আমি বা আইনগত মালিক। আর আরেকটা হচ্ছে আপাত দৃষ্টিতে অস্থায়ী, হ্যাঁ, একটা মালিকানা, যেটা পজিশনের ভিত্তিতে হচ্ছে আমি আরেকজনের কাছে দিয়েছি, বা আমি মনে করেন যে একটু কাজে এক জায়গায় হয়তো বা অনেকের জুনিয়র আছে অ্যাডভোকেট, মোবাইল ফোন নিয়ে উনি কোর্টরুমে প্রবেশ করেন না। তো আমার জুনিয়রকে আমি মোবাইল ফোনটা কোর্টের বাইরে ধরিয়ে দিয়ে যে কল আসছে এটা তোমার কাছে রাখো, রিসিভ করবে জরুরি কল আসলে, আমি কোর্টের ভিতরে হিয়ারিং এ গেলাম। তো আমার মোবাইল ফোনটা আমি আরেকজনকে দিয়ে, আমার জুনিয়রকে দিয়ে আমি হিয়ারিং এ চলে গেলাম কোর্টের ভিতরে, যেন আমার ডিস্টার্ব না হয়। তো এখানে তার কাছ থেকেও যদি চুরি হয়ে যায়, সেটাও কিন্তু চুরি, যদিও প্রকৃত মালিকের কাছে প্রপার্টিটা নাই। এই এই বিষয়টা বুঝতে পারলেন কিনা? মানে মালিকানা দুই ধরনের হয়ে গেল, একটা প্রকৃত মালিক আর একটা হচ্ছে আপাত মালিক, যে আসলে দখল সূত্রে বুঝতে মালিক পারি। হচ্ছে। এই যে টেম্পোরারি যে একটা মালিকানা, এই জিনিসটা বুঝতে হবে। ঠিক আছে? কে বুঝেননি এটা? তাহলে মালিকানা যে প্রকৃত মালিকের কাছে না থাকলেও অন্য যে আপাত ক্ষণস্থায়ীর জন্য মালিকানা যার কাছে আছে বা দখলে আছে, সেটাও কিন্তু কি হতে পারে? চুরির বিষয়বস্তু হয়ে যেতে পারে। তার যদি, যার কাছে দখলে আছে তার যদি অনুমতি ছাড়া হয়। আরেকটা আমার প্রশ্ন আপনাদের কাছে, সবাই হাত উত্তোলন করে প্রয়োজনে রেসপন্স করবেন, যে এই যে এই আমার মোবাইল ফোন, এই আমার মোবাইল ফোনটা আমি কি নিজে চুরি করতে পারবো? মানে নিজের অস্থায়ী সম্পত্তি নিজে চুরি করা যায় কিনা, এরকম সিচুয়েশন হতে পারে কিনা? মনে করেন এমসিকিউ প্রশ্ন না আসুক, ভাইভাতে আসতে পারে, বা এটাই এমসিকিউ প্রশ্ন আকারে সাজিয়ে দিতে পারে। নিজের অস্থায়ী সম্পত্তি বা নিজের অস্থাবর সম্পত্তি নিজে চুরি করা যায় কিনা, মানে মালিক তার অস্থাবর সম্পত্তি চুরি করতে পারে কিনা? হ্যাঁ বা না তো না উত্তর স্যার, দিতে হবে এটা কি? তো চুরি, কারণ মালিক তো নিজেই জানে আর কি, তখন তো চুরি হবে কি। আচ্ছা, এখানে শহীদুল ভাই হাত উত্তোলন করেছেন। শহীদুল ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আপনি নিজের এখে- প্রপার্টি নিজে চুরি করতে পারেন কিনা, কোনো সিচুয়েশন আছে কিনা? হ্যাঁ, সিচুয়েশন একটা আছে, সেটা হলো যে আহ, কোনো প্রপার্টি যদি কারো জিম্মায় রাখা যায়, তাহলে জিম্মাদার হুম, যদি সেটাকে মানে গায়েব করে দেয় বা চুরি করে, মানে চুরি করে বা অন্য জায়গায় হস্তান্তর করে, কিন্তু জিম্মাদার হলেও মেন মালিক তো তাকে জিম্মায় রাখছে, মানে এইটা হুম, প্রোডাক্টটা বা যে কোনো মুভেবল প্রপার্টিসটা, হুম। সেই ক্ষেত্রে চুরি হয়। না, এখানে আপনি উদাহরণ দেন, মনে হয় আপনি আপনি নিজে নিজেকে চোর তৈরি করেন, যে আপনার একটা মোবাইল ফোন হাতে আছে, কল্পনা করেন এই মোবাইল ফোনটা জি। আপনি কখন নিলে সেটা চুরি হবে, এটা খুব সূক্ষ্ম অল্প কথায় উত্তর দেন। বা অথবা আমাকেই বোঝান, আমার এই মোবাইল ফোনটা আমি কিভাবে চুরি করতে পারি সেটা ব্যাখ্যা দেন, আমাকেই চোর তৈরি করেন, নো প্রবলেম। এখানে ভিন্নতা হলো যে এই ফোনটা যদি কারো কাছে আমি দেই, এক্স নামক কারো কাছে দিলাম, সেটা তো এক জিম্মাদারকে দিলাম। এখন সে যদি সেটাকে আহ
প্রতারণার মাধ্যমে বা মানে সেটাকে সে সরাই দেয়, বা এখানে যেটা চুরি হয়ে কিছু একটা আপনি হয়ে গেছে। আপনি যাকে দিলেন সে সরালো, আচ্ছা জি, আপনি পয়েন্ট জি। থেকে দূরে চলে যাচ্ছেন, একটু আপনি হ্যাং করেন, একটু হোল্ড করেন। আচ্ছা মিলন ভাই বলেন, ওকে। অল্প কথাই বলবেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, আদাব, কেমন আছেন? স্যার, ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, বলেন পয়েন্ট কি? স্যার, চুরি হবে, চুরি করা যায়। হ্যাঁ বলেন, আমার মোবাইল ফোনটা আমি কিভাবে চুরি করতে পারি, স্যার, আপনার সিচুয়েশন বলেন। মোবাইল ফোন স্যার, আপনার হ্যাঁ। মোবাইল ফোন হলো, মনে করেন খারাপ হয়ে গেছে। এখন হুম। আপনি রিপেয়ার ম্যানের কাছে দিলেন। ওকে। এখন রিপেয়ার ম্যানের টাকা পরিশোধ না করে বা রিপেয়ার ম্যানের মজুরি না দেওয়ার জন্য আপনি তার অজান্তে তার দোকান থেকে ফোনটা নিয়ে আসলেন। হুম। সেক্ষেত্রে সেটা চুরি হতে পারে, তাই তো? চুরি হবে। জি। আচ্ছা, রনি আপু লাইনে আসছেন, রনি আপু একটু যুক্ত করেন, তারপরে আমি ক্লিয়ার করছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, নিজের জিনিস নিজে অনেকভাবেই চুরি করা যায়। অন্য কাউকে ফাঁসানোর জন্য আমি আমার জিনিস নিজেই গোপন করে রেখে একটা বিপদে হুম। ফেলে দিলাম। আমার হুম। কোনো জিনিস আমি কাউকে রাখতে দিলাম, দিয়ে আমার হুম। মনে হলো ঠিক আছে ও খুব সাবধানে জিনিসটা রাখেনি, আমি ওকে বিপদে ফেলতে চাই। তো আমার হুম। জিনিস আমি সরাসরি রেখে আবার ওই জিনিসটা ফেরত চাইলাম। হুম। তো এভাবে তো নিজের জিনিস নিজে চুরি করা যায়। হ্যাঁ, আচ্ছা আপনার উদ্দেশ্য কি সেটা আপনি আরো ডিপে গেছেন, মানে বাস্তবে। কিন্তু মূল বক্তব্য হচ্ছে, মনে করেন আমার মোবাইল ফোনটা ওই যে কোর্টে যাওয়ার আগে আমার জুনিয়রকে দিলাম কোর্টের বাইরে, এখন আমি হুম। কোর্ট থেকে বের হয়ে এসে সে সাইড পকেটে রেখে দিয়েছে তার যে ব্লেজার। হুম। তো আমি তার অনুমতি ছাড়া তার ব্লেজার থেকে আমি নিয়ে নিলাম, তাকে জানতেও দিলাম না। নিয়ে তো আমি আবার দাবি করছি আমার ফোন দাও। জি। সে তো বলবে স্যার ফোন তো নাই, হারাই গেছে। তখন তাকে আমি চোর তৈরি করতে পারি, পারি কিনা? তো অবশ্যই। এটাই চুরি, মানে নিজের ফোন আমি নিজে নিয়ে নিচ্ছি, নিয়ে এটা আবার চুরি হয়ে যাবে আমাকে যেহেতু গোপনে নিচ্ছি। হ্যাঁ, এই চুরির অপবাদ দিচ্ছি কিনা সেটা পরের বিষয়, মানে সিচুয়েশন। বাস্তবে এরকম হতে পারে, মানুষ এরকম করতে পারে। তো এখানে যদি ভাইভাতে প্রশ্ন আসে নিজের ফোন, মানে নিজের সম্পত্তি নিজে চুরি করা যায় কিনা, অবশ্যই মুভেবল প্রপার্টি ক্ষেত্রে করা যায়, সিচুয়েশন এরকম। তাহলে এই ধরনের উদাহরণ দিয়ে এটা কি হবে, চুরি হবে না বলপূর্বক আদায় হবে না প্রতারণা হবে, এইভাবে কিন্তু প্রশ্ন আসতে পারবে। শহীদুল ভাই, পয়েন্ট থেকে একটু দূরে সরে যাচ্ছিলেন, ক্লিয়ার হয়েছেন কিনা? হ্যাঁ, শহীদুল ভাই। হ্যাঁ, হ্যাঁ, ক্লিয়ার। আমি ক্লিয়ার ক্লিয়ার হয়েছেন, হয়েছি। আপনি প্রতারণা শব্দটা হ্যাঁ, নিয়ে আসছিলেন, ওই কারণে আপনাকে হোল্ড করে দিয়েছি। হ্যাঁ, কিছু হ্যাঁ, মনে হ্যাঁ, হ্যাঁ, করবেন না। আমি একটু অন্যদিকে চলে গেছিলাম না, ঠিক আছে, থ্যাংক ইউ। জি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সোহেল রানা ভাই লাইনে আসছেন, আপনি নতুন যুক্ত করতে চাচ্ছেন কিনা? যে উদাহরণগুলো আসছে এর বাইরে নতুন একটা উদাহরণ দেন, আমরা উদাহরণগুলো মানে সৃজনশীল আপনাদের চিন্তা ভাবনাকে আমরা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, সোহেল রানা ভাই আসতে আপনি দেরি করছেন। আচ্ছা, যারা লাইনে আছেন তারা লাইনেই থাকবেন। যদি আহ, আপনারা লাইনে থাকবেন কিন্তু হাত নামিয়ে নেবেন। হ্যাঁ, প্রত্যেকে হাত নামিয়ে নেবেন, হাত উত্তোলন করার দরকার নেই, কিন্তু লাইনে আছেন লাইনে থাকেন। আচ্ছা সোহেল রানা ভাই, আপনি মেবি লাইনে আসছেন, কথা বললে বলেন। আচ্ছা, আমরা ক্লাসটি অগ্রসর হই তাহলে। এখানে দেখেন, শুধুমাত্র অস্থাবর সম্পত্তি চুরির বিষয়বস্তু হতে পারে, অর্থাৎ চুরি শুধুমাত্র অস্থাবর সম্পত্তির সাথে সম্পৃক্ত। এই ধরনের প্রশ্ন আসতে পারে, নিজের কোনটি চুরি করা যায়, নিচের কোনটি চুরি করা যায়। তখন স্থাবর অস্থাবর সম্পত্তির মিক্সড আপ করে একটা লিস্ট থাকতে পারে। মনে করেন যে কতে একটা সম্পত্তির নামও লেখা থাকতে পারে, আবার চার পাঁচটা সম্পত্তির নাম লেখা থাকে, মানে কতে চারটা সম্পত্তির নাম, ক্ষত চারটা সম্পত্তির নাম, গত চারটা সম্পত্তির নাম, ঘতেও চারটা সম্পত্তির নাম। তাহলে এইভাবে আপনার 16টা সম্পত্তির নাম দেওয়া থাকলো, দিয়ে একটা জটিল লিস্ট দিয়ে দিল, দিয়ে একটার মধ্যেই সবগুলোই অস্থাবর সম্পত্তি থাকবে, আর অন্যগুলোর মধ্যে আর তিনটা অপশন যেগুলো আছে তার মধ্যে স্থাবর অস্থাবর মিক্সড করে দিল। তাহলে অপশনগুলো জটিল হয়ে গেল। এর আগে বিগত সালে আমরা দেখেছি শুধুমাত্র একটা অপশন একটা সম্পত্তির নাম থাকে, কিন্তু এবার একাধিক সম্পত্তির নাম যুক্ত করে দিতে পারে, কারণ আপনার পড়তে সময় লাগবে, এই প্রশ্নের উত্তরে আপনার সময় বেশি কিল হবে। এভাবে প্রশ্নগুলো জটিল করে ফেলতে পারে। আচ্ছা, যার নয়েজ হচ্ছে তাই অবশ্যই কি করবেন, নিজেকে মিউট করে নেবেন।
নাহলে আপনাদের রেকর্ডিং ভালো আসবে না। আচ্ছা, এরপরে দেখেন যে চুরির ক্ষেত্রে অপরাধী নিজে সম্পত্তি নিয়ে যায়। এখানে খুবই একটা ইন্টারেস্টিং প্রশ্ন আছে। যে চুরি করবে সেই নিয়ে যায়। মনে করেন মিস্টার এক্স চুরি করেছে, তাহলে তিনি হচ্ছেন চোর। তাহলে তিনি যদি বাইরে থেকে কোনো কিছু চুরি করে 379 ধারায় তার সাজা হবে। আর যদি কোনো ভেতর থেকে, অর্থাৎ কোনো তাঁবু বা ঘর বা দোকান ঘর, ইস- এই ধরনের স্থাপনা থেকে যদি চুরি করে 380 ধারায় হবে। আরো দুইটা 81 82 আছে, সেটা পরে আসছি। তো এখানে যে চুরি করলো তার কাছে যদি সম্পত্তি পাওয়া যায়, যার কাছে সম্পত্তি পাওয়া যায় চুরিকৃত সম্পত্তি, 411 ধারা হয়। আমরা 411 ধারা আছে সেটাও দেখব। তো 411 ধারায় যে চোর তার কাছে যদি সম্পত্তি পাওয়া যায়, তো 379 বা 80-র সাথে 411 ধারা একজন ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তো সাধারণ আইডিয়া হচ্ছে যে চুরি করবে তার কাছে সম্পত্তি পাওয়া যাবে। এখন চোর চোর যদি হাতে নাতে ধরা খায়, তাহলে তার জন্য হয় 379 বা 80, এর সাথে 411 অবশ্যই যুক্ত হবে না। 411 যুক্ত হতে হলে অবশ্যই একটা মামলায় একাধিক আসামি হতে হবে। তাহলে কিছু একাধিক আসামি হলে এই চুরি করার অপরাধের জন্য সেকশন একজনের জন্য হবে, এবং 411 যার কাছে সম্পত্তিটা পাওয়া গেছে তার জন্য 411 প্রযোজ্য হবে। তার মানে একই ব্যক্তির জন্য চুরি এবং চুরিকৃত সম্পত্তি যার কাছ থেকে উদ্ধার হয়েছে, দুইটা অপরাধের জন্য সাজা দেওয়া যায় না। রিটেনের একটা প্রশ্ন এটা, এমসিকিউ দিয়ে দিতে পারে। আচ্ছা, এরপরে স্থানান্তর করতে যেহেতু হবে, স্থাবর সম্পত্তি সেটা তো স্থানান্তর করা যায় না, যেমন গাছ। কিন্তু গাছের যদি আমি ডাল কাটি বা একটা অংশ কাটি, কাটার পরে তো নিয়ে যেতে পারবো। তো যখন কেটে ফেললাম সেটা সঙ্গে সঙ্গে কি হয়ে গেল, অস্থাবর হয়ে যাব, এবং সঙ্গে সঙ্গে সেটা চুরির একটা অপরাধে পরিণত হবে। উদাহরণগুলো এবং ব্যাখ্যাগুলো যদি পড়েন সেটা আছে। উদাহরণ এবং ব্যাখ্যা নিজ দায়িত্বে পড়ে নেবেন, যেটা বুঝতে পারবেন না ক্লাসের শেষে প্রশ্ন করবেন বা মেসেজ করবেন। আমি উদাহরণগুলো পড়ছি না, খুব সহজভাবে আছে। আমি এই যে এই উদাহরণগুলো আছে, এই উদাহরণগুলোতে আমি আবার আসব, কিন্তু আমি আরো টপিক আলোচনা করার পরে। এখানে দেখেন, চুরি শাস্তি উন্মুক্ত স্থানে 3 বছর, বাসগৃহ তাঁবু গুদাম জলযান, মানে অর্থাৎ কোনো স্থাপনার মধ্যে হলে 7 বছর। কেরানি চাকর কর্তৃক যদি মালিকের সম্পত্তি চুরি করে, মানে রক্ষক যদি ভক্ষক হয়ে যায়, তাহলেও 7 বছর। আর চুরিকালে মৃত্যু ঘটানো, এইটা আমি কিন্তু প্রশ্ন করব আপনাদের, এই লাইনটা বোঝার চেষ্টা করেন। 382, চুরিকালে মৃত্যু ঘটানো, আঘাত দান বা ভয় দেখানোর পূর্ব প্রস্তুতি সহ চুরি যদি কেউ করে, এটার সাজা সর্বোচ্চ 10 বছর এবং প্লাস অর্থদণ্ড, এবং অর্থদণ্ড। এখানে দেখেন, একজন ব্যক্তি চুরি করতে আসছে এবং তার প্রস্তুতি আছে, যদি ধরা পড়ি তাহলে আমি কি করব? প্রয়োজনে মেরেই ফেলবো কাকে? যে বাধা দিতে আসবে তাকে। তাহলে চোর কিন্তু এখানে সাথে কি নিয়ে যাচ্ছে, অস্ত্র নিয়ে যাচ্ছে, বা আশেপাশে তার লোক মোতায়েন করে রেখেছে। এখানে কিছু উদাহরণ আছে, এই ধারার মধ্যে এই দুইটা উদাহরণ দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। এখন এটার সাথে আমি আরেকটা সেকশন আপনাদেরকে একসঙ্গে পড়াবো, সেই ক্ষেত্রে আপনারা এটাকে কি বলবেন। তারপরে আমি কিন্তু র্যান্ডম যাব, সিরিয়ালে যাচ্ছি না, কারণ যে সেকশনের সাথে যে সেকশনের বা ধারার মিল আছে সেইটা আপনাদেরকে বুঝতে হবে। এখানে দেখেন, চুরির সময় স্বেচ্ছায় কোনো ব্যক্তির মৃত্যু ঘটানো বা আঘাত প্রদান বা বেআইনি বাধা প্রদান করলে বা উক্তরূপ চেষ্টা করলে সেটা কি হয়ে যাবে, চুরি। যখন দস্যুতায় পরিণত হয়, তাহলে 382-তে আমরা দেখলাম কেউ যদি মৃত্যু ঘটানো, আঘাত দানের বা ভয় দেখানোর প্রস্তুতি নিয়ে চুরি করে, তাহলে সেটা কি হয়ে যাবে, 382 ধারার অপরাধ হবে, 10 বছর সাজা। কিন্তু দস্যুতাতে বলছে কেউ যদি মৃত্যু ঘটায় বা আঘাত দান করে বা বেআইনি বাধা প্রদান করে, তাহলে সেটা কি হয়ে যাবে, চুরি না হয়ে দস্যুতা হয়ে যাবে। সূক্ষ্ম পার্থক্য আছে। একই ঘটনা, কেউ কি উদাহরণ দিয়ে বোঝাই দিতে পারবেন? মনে করেন একজন ব্যক্তি অপরাধ করতে গেছে, আরেকজন ব্যক্তি বাধা দিয়েছে বা বাধা দিচ্ছে, মানে একজন মালিক আর একজন হচ্ছে চোর বা ডাকাত, বা সরি দস্যু। তাহলে চোর বা দস্যু একজন ব্যক্তি, এভাবে উদাহরণ নিয়ে আসেন, এবং আরেকজন মালিক। তাহলে কখন 382 ধারা হবে এবং কখন সেটা দস্যুতায় পরিণত হবে, সূক্ষ্ম পার্থক্য আছে। কেউ ধরতে পেরেছেন কিনা? যদি ধরতে পারেন তাহলে আমাকে একটু বলেন। যারা লাইনে আছেন কথা বলেন, আর যারা নতুন ভাবে লাইনে আসতে চাচ্ছেন তারাও কথা বলতে পারেন। আতাউর রহমান, রাজশাহী।
লাইনে আসবেন। প্রশ্ন বুঝতে না পারলে লাইনে এসে প্রশ্ন করেন, আর যিনি লাইনে আছেন তিনি বলবেন। আচ্ছা মিলন ভাই, বারবার একজন ব্যক্তি আসছেন, মিলন ভাইকে এই কারণে পছন্দ আমার। আচ্ছা মিলন ভাই বলেন, আসসালামু আলাইকুম। প্রশ্ন বুঝেছেন কিনা? জি স্যার। আচ্ছা সালাম একবার দিবেন শুরুতে, জি। বারবার দেওয়ার দরকার জি। নেই, বলেন। জি আপনি স্যার। প্রশ্ন বুঝে থাকলে আপনি উত্তর দেন। স্যার, স্যার চুরির সময় ওইটা আঘাত করেনি, হুম আঘাত হুম। করার প্রস্তুতি নিয়ে রেখেছে কিন্তু আঘাত করেনি। আচ্ছা আর আঘাত করার উম, প্রস্তুতি বলতে কেমন প্রস্তুতি নিয়েছে এটা বোঝান তো। যে প্রস্তুতি নিয়েছে যে আমি যদি চুরি করতে যাই, যদি আমাকে আমাকে যদি কি বাধা দেয় বা আমাকে যদি পাকড়াও করার চেষ্টা করে, তাহলে আমি হ্যাঁ। ওর একটা ফিজিক্যাল অ্যাসাল্ট ঘটাবো। হুম হুম। তো সেটার প্রস্তুতি হিসেবে সে কি করেছে, কিছু সাথে করে নিয়ে গেছে কিনা? হ্যাঁ, তা তো উদাহরণস্বরূপ। অবশ্যই। ও উদাহরণস্বরূপ হয়তো একটা চাইনিজ স্ক্রুল কিংবা একটা ছোরা, হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ। আশেপাশে তার হলো সঙ্গীতদের মোতায়েন করে রাখা, যে হ্যাঁ যদি বাই চান্স ধরা খাতে যায় তাহলে তাকে আঘাত যে কোনো কায়দায় হলো তাকে ছাড়াই নিয়ে আসবে, হুম হুম। এরকম একটা প্রস্তুতি। তাহলে সেটা আর কি হবে, তিনশো দস্যুতা, বিরাশি ধারায়? 382 ধারায় চুরি হ্যাঁ, হবে সেটা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আর ওই চুরি হবে। ওই ঘটনাটাকে একটু মডিফাই করে সেটা ঘটাই, দর্শুতা। হ্যাঁ, ওই আহ, এবার আমি চুরি করতে গেলাম, যাওয়ার পরে আমাকে আসলেই প্রকৃতপক্ষে কেউ না কেউ আমাকে বাধা দান করলো বা ধরে ফেলার চেষ্টা করলো, আমি সেক্ষেত্রে হুম, তাকে আঘাত করে হুম। চলে আসলাম। সেই ক্ষেত্রে এটা সেটার দস্যুতা। চুরি থাকলো না, সেটা 382 জি, আর জি, থাকলো না। জি। তার এটা মানে দস্যুতার আমি যদি পরিণতি। বলি, মনে করেন এটা একটা কলম, এটাকে কল্পনা করেন এটা একটা কি, নাইফ বা ছুরি বা চাকু। এখন জি। এইটা যদি আমি কি করি, কারো ক্যামেরা অন হয়ে গেছে, যার ক্যামেরা অন হয়ে গেছে, আতাউর রহমান ভাইয়ের ক্যামেরা অন হয়ে গেছে, আর বন্ধ করে দিই, আমি বন্ধ করে দিলাম। আচ্ছা, আপনাদের প্রয়োজন হলে যদি ক্যামেরা অন করেন, ক্যামেরা আমার মতো অন করতে পারেন কিন্তু ফেস দেখানোর জন্য। এখন ক্যামেরা অন করে আপনার ফ্যামিলির সিসিটিভি ফুটেজ যদি হয়ে যায় সবার জন্য, সেটা তো দেখতে খারাপ লাগবে। তার মানে কেউ যদি ক্যামেরা অন করে ক্লাসের উদ্দেশ্যে করেন সেটা নো প্রবলেম, কিন্তু ফ্যামিলির সদস্যদের দেখানোর দরকার নেই। তাহলে এই ক্লাসের আপনার ক্যামেরাটা সিসিটিভি ক্যামেরা হয়ে যাবে, সিকিউরিটি ইস্যু হয়ে যাবে। তো যাই হোক, তাহলে আমি যেটা বলছিলাম মিলন ভাইয়ের সাথে, যে এইটা মনে করেন একটা নাইফ বা ছুরি, এইটা চোর পকেটে করে নিয়ে গেছে। এখন এটা যদি বের করার প্রয়োজন হয় তাহলে বের করবে, বের করার প্রয়োজন হলো না, সে চুরি করে নিয়ে চলে আসলো। তাহলে তার পকেটে যে কি ছিল, চাকু ছিল, এই কারণে সেটা 382 ধারা হবে। আর যদি এটা বের করে ফেলে, বের করে কাউকে দেখায়, তাহলে তাৎক্ষণিক একটা ভয় দেওয়ার একটা সৃষ্টি হলো, যেমন এটা 2 নম্বর পয়েন্ট, তাৎক্ষণিক ভয়। তাহলে সেটা কি হবে না, আঘাত করুক আর না করুক, সেটা যদি বের করে তো তাৎক্ষণিক ভয় হয়ে গেল, চাকু দেখে তো মানুষ ভয় পাবেই, তাহলে সেটা দর্শিতা হয়ে যাবে। তাহলে সূক্ষ্ম পার্থক্য, চাকু বের করলে দর্শিতা, না বের করলে 382 ধারা। ঠিক আছে না মিলন ভাই? জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, খুবই সুন্দর একটা জায়গা। এই ধরনের উদাহরণ খুব সূক্ষ্মভাবে স্লাইড পার্থক্য রেখে কিন্তু আপনাদের ফাঁদে ফেলে দিবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি এইভাবে র্যান্ডম করে যে পড়াচ্ছি মিলন ভাই, ঠিক আছে না এবার? এই পুরোটা না জি পড়ে স্যার। জি কনসেপ্ট তো স্যার। ক্লিয়ার হচ্ছে নাকি? কনসেপ্ট তো ক্লিয়ার হওয়া দরকার। আর আমার হ্যাঁ, নোটে আছে, কনসেপ্ট। বাজারের গাইডে আছে, ব্যারেকটে আছে, কিন্তু মূল জায়গায় যেখানে প্রবলেম হবে, কনফিউশন হবে, মানে বুঝতে পারবেন না, সেই জায়গাটাই তো ক্লিয়ার হওয়া দরকার, তাই না? সেটাই করছি। জি তো স্যার। কোন জায়গায় আপনাদের ক্লিয়ার হবে সেটা আমি দেখছি। তো চুরি দস্যুতা এইভাবে পরিণত হতে পারে। আরেকটা সিচুয়েশন কি, মৃত্যু, আঘাত বা বেআইনি বাধার তাৎক্ষণিক ভয় দেখালে। তার মানে 1 নম্বরে হচ্ছে ঘটনাটা ঘটিয়ে ফেলছে, মানে চাকু মেরে মেরেই ফেলছে। হ্যাঁ। বা আঘাত প্রদান যদি করে, সেই ক্ষেত্রে এটা হবে দর্শুতা। আর যদি 5 জনের বেশি ব্যক্তি থাকে সেক্ষেত্রে তো 386 ধারায় কি হয়ে যাবে, ডাকাতি। ওই 396। ডাকাতির 396 ধারায়, সরি, 396 ডাকাতির সময় খুন সহ ডাকাতি, তাই তো? জি স্যার। মানে 5 জনের কম হলে কিন্তু সেটা দর্শুতাই থাকবে, তখন এই সেকশন অ্যাপ্লিকেবল হবে। আর 5 জন বা তার বেশি হলে তখন 396 খুন সহ ডাকাতি হয়ে যাবে।
তো এখানে মৃত্যু, আঘাত বা বেআইনি বাধার তাৎক্ষণিক ভয়, ভয় দেখালো মানে চাকু দিয়ে আঘাত করলো না, স্ট্রাইপ করেনি, জাস্ট বের করেছে, তাহলেই সেটা কি দর্শুতা। এরপরে আমরা দেখব বলপূর্বক আদায় যখন দর্শুতায় পরিণত হয়। হ্যাঁ, আচ্ছা, এখানে এই বলপূর্বক আদায়টা আমরা পড়িনি, বলপূর্বক আদায়টা এবার আমরা দেখে নিই। হ্যাঁ, বলপূর্বক আদায় দেখার পরে আমরা সেটা কিভাবে দর্শুতা যায় সেটা দেখব। বলপূর্বক আদায় বা জোরপূর্বক আদায় বা গ্রহণ, এক্সটর্শন এক কথায় আমরা যেটা সাধারণভাবে চাঁদাবাজি বলি। চাঁদাবাজি বা ব্ল্যাকমেল করে টাকা পয়সা নেওয়া, অর্থ সম্পদ নেওয়া, এইটাকে আমরা কি বলি? সাধারণ ভাষায় চাঁদাবাজি, কিন্তু পেনাল কোডের ভাষায় এক্সটর্শন বা জোর করে আদায় করা। এখানে বাংলাতে যেটা লিখেছি আমি, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে বা তার আত্মীয়কে অসাধুভাবে ক্ষতির ভয় দেখিয়ে, তাহলে যে ব্যক্তির থেকে টাকা বা সম্পদ নেবে তাকেই ভয় দেখাতে হবে, অথবা তার পরিবারের বা আত্মীয় স্বজনকে ভয় দেখাতে হবে। এখন বাবাকে যদি ভয় দেখানো হয় যে তোমার ছেলেকে কিন্তু কিডন্যাপ করে নিয়ে চলে যাব, তাহলে তো বাবা ছেলেকে বাঁচানোর জন্য কি করতে পারে? ছেলেকে বাঁচানোর জন্য ভয় করে টাকা দিয়ে দিতে পারে। এখানে ভয় দেখে প্রভাব সৃষ্টির মাধ্যমে, এই যে প্রভাব, প্রভাবের ইংলিশ হচ্ছে ইনডিউস করা, ইনডিউস শব্দটা এখানে থাকবে। প্রভাব সৃষ্টির মাধ্যমে কোনো চাঁদা বা কোনো সম্পত্তি প্রদানে বাধ্য করে। এখানে চুরির ক্ষেত্রে দেখবেন যে চোর যে, সে নিজেই সম্পত্তিটা তুলে নিয়ে যাবে, গ্রহণ করবে। কিন্তু এখানে এই যে এক্সটর্শন, এক্সটর্শনের ক্ষেত্রে কিন্তু এই নিজে থেকে নিবে না, বলবে দাও, মানে একটু ভদ্র টাইপের, এই ছোটখাটো অপরাধী না। মানে এ বসে থাকবে, নিজের সম্পত্তি নিজেই দিয়ে দিবে হাতে, মানে জাস্ট সে প্রভাব সৃষ্টি করে নিজ প্রভাবে দিয়ে দিবে। কিংবা কোনো মূল্যবান জামানত বা এমন কিছুতে স্বাক্ষর করতে বাধ্য করবে। তার মানে হয় ডিরেক্ট কোনো সম্পত্তি নিবে, বা কোনো স্ট্যাম্পে বা কোনো চেকে সই করতে বাধ্য করবে। স্ট্যাম্পে সই করলে কি হবে? সেটাতে অ্যামাউন্ট লিখিয়ে সেটাকে এগ্রিমেন্ট হিসেবে তৈরি করতে পারে, কন্ট্রাক্ট হিসেবে তৈরি করতে পারে, যেটা যে সই করলো তার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। আবার একটা চেকে সই করলে সেই মালিকের বিরুদ্ধে সেটা ডিসঅনার করে মামলা করতে পারবে, যা পরবর্তীতে একটি মূল্যবান জামানতে পরিণত করে, তবে সে বলপূর্বক আদায় করেছে মর্মে গণ্য হবে। তার মানে স্ট্যাম্পে সই করলে, স্ট্যাম্প যে সই করে নিয়ে নিল সেটা বলপূর্বক আদায়, চেকে সই করে নিয়ে নিল সেটা বলপূর্বক আদায়। বা যে কোনো ধরনের অর্থনৈতিক রিলেটেড কোনো প্রপার্টি যদি হয়, স্থাবর হোক অস্থাবর হোক, একটা স্থাবর সম্পত্তিও যদি নিয়ে নেয়, তারপরেও সেটা বলপূর্বক আদায় হতে পারে। তাহলে আমরা চুরি শুধুমাত্র মুভ করা যায় মুভেবল প্রপার্টির ক্ষেত্রে হয়, কিন্তু বলপূর্বক আদায় কেউ কারো বাড়িও নিয়ে নিতে পারে, জোর করে লিখে নিয়ে নিতে পারে। তাহলে বলপূর্বক আদায় স্থাবর অস্থাবর উভয় ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে। হ্যাঁ, এখানে দেখেন ভয় দেখে বা ব্ল্যাকমেল করে সম্পত্তি আদায়কে বলা হচ্ছে। আরেকটা পয়েন্ট হচ্ছে গ্রহণকারী নিজে সম্পত্তি ছিনিয়ে নেয় না। গ্রহণকারী বলতে যে এক্সটর্শন করছে সে বা চাঁদাবাজি করছে সে, বরং তাকে দিতে বা সমর্থন করতে বাধ্য করা হয়। অর্থাৎ সে, মনে করেন একটা দোকানদার, তার দোকানে ক্যাশ যে ড্রয়ার আছে, সেই ড্রয়ারে টাকা আছে, তো ক্যাশ ড্রয়ারে যদি হাত দিয়ে কেউ বের করে নেয়, সেটা এক্সটর্শন হবে না। জাস্ট সে দাঁড়াবে, নিজ থেকে যদি দোকানদার তাকে টাকা দিয়ে দেয় সেটা এক্সটর্শন হতে পারে। তার মানে এখানে দিয়ে দেওয়া বলতে সমর্পণ করা, নিজে থেকে দেওয়া, যে সম্পত্তির যে প্রকৃত মালিক সে নিজেই দিয়ে দিবে, এই পার্থক্যটা বুঝতে হবে। তাহলে স্থাবর অস্থাবর উভয় সম্পত্তি হচ্ছে আদায়, বলপূর্বক আদায়ের বিষয়বস্তু হতে পারে, অর্থাৎ বলপূর্বক আদায় স্থাবর ও অস্থাবর উভয় সম্পত্তির সাথে সম্পৃক্ত। আচ্ছা, এরপর আমরা চলে যাই জাম্প করে কোথায়? দর্শুতা হবে কখন? বলপূর্বক আদায় যখন দর্শুতায় পরিণত হয়। একটু আগে আমরা বলপূর্বক আদায় কি জিনিস সেটা দেখলাম। তাহলে দস্যুতা চুরি থেকেও উৎপত্তি হতে পারে, আবার দস্যুতা বলপূর্বক আদায় থেকে উৎপত্তি হতে পারে। তার মানে দস্যুতার একটু ভয়াবহ রূপ হচ্ছে, দস্যুতা হচ্ছে চুরির ভয়াবহ রূপ, অথবা বলপূর্বক আদায়ের একটা ভয়াবহ রূপ। যে ব্যক্তিকে ভয় দেখানো হচ্ছে তার নিকটে উপস্থিত থাকা, অর্থাৎ সামনে, মুখোমুখি একটা চাকু গলার কাছে ধরে বলল যা কিছু আছে বের করে দাও, এটা একটা চাঁদাবাজির মতোই, কিন্তু এটা কি হবে? আমরা সাধারণ ভাষায় বলি এটা ছিনতাই। রাস্তার মধ্যে একটা নিরীহ ব্যক্তিকে, পথচারীকে পেলো, রিক্সাতে যাচ্ছে, মোটর সাইকেলে করে দুইজন আসলো, একজন চাকু বের করে
পত্রত করে বললো যা কিছু আছে দিয়ে দাও। এইটা কিন্তু দর্শুতা হবে। কেন দর্শুতা হবে? ওই যে নিকটে দাঁড়িয়ে, নিয়ার বাই, কাছাকাছি দাঁড়িয়ে নিচ্ছে এই কারণে। বলপূর্বক আদায়ের সময় কোনো ব্যক্তিকে বা তার কোনো আত্মীয়কে মৃত্যু, আঘাত বা বেআইনি বাধার তাৎক্ষণিক ভয় দেখালে, এখানেও তাৎক্ষণিক ভয়টা যুক্ত হচ্ছে, উক্ত ব্যক্তিকে কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি অর্পণে বাধ্য করলে, তাহলে এখানে বলপূর্বক আদায়টা দস্যুতায় পরিণত হবে। তাহলে আমরা অলরেডি তিনটা অপরাধ সম্পর্কে আলোচনা করেছি: চুরি, বলপূর্বক আদায় এবং দস্যুতা। তো এই তিনটা অপরাধ সম্পর্কে যে ধারণা, সেটা স্পষ্ট হয়েছে কিনা আপনাদের? এই তিনটা নিয়ে কোনো কনফিউশন বা প্রশ্ন আছে কিনা? থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের এমসিকিউ রিটেন দুইটাই সিচুয়েশনাল, অর্থাৎ যে ইলাস্ট্রেশন বা উদাহরণ আছে সেগুলোর মধ্যে থেকে তুলে দিবে, অথবা এটাকে একটু ঘুরে পেঁচিয়ে নতুন কোনো উদাহরণ বা সিচুয়েশন বা উদাহরণ গল্প দিয়ে দিতে পারে। তো সেটা আপনাদের বুঝে উত্তর করতে হবে কোনটা কি। তো এটা নিয়ে কারো যদি প্রশ্ন থাকে প্রশ্ন করেন, আর প্রশ্ন না থাকলে আমি হয়তো বা প্রশ্ন করব। তো আশা করি চুরি, বলপূর্বক আদায় এবং দস্যুতা এই তিনটা অপরাধ সম্পর্কে আপনাদের ক্লিয়ার ধারণা হয়েছে। সোহেল রানা ভাই, আপনাকে আবারও আসার সুযোগ দিলাম, দেখা যাক আপনার লাইন অন হয় কিনা। আপনি লাইন, হ্যাঁ এবার লাইন অন হয়েছে। আপনি আশা আসসালামু করি আলাইকুম স্যার। শিখতে পেরেছেন। ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা হচ্ছিল বলেন তো? স্যার, বল প্রয়োগটা স্যার, আমরা যে বল প্রয়োগ গ্রহণটা মানে আদায়, এটা কি মানে সামনাসামনি থাকতে হবে, না আমরা ফোনে হয়তো হুমকি দিয়ে আপনার টাকা আদায় করতেছি এরকম? আপনি ফোনে যে হুমকি দেওয়া, হ্যাঁ, বল প্রয়োগ, বলপূর্বক আদায় স্যার শাস্তি। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, বলপূর্বক যে আদায়, বলপূর্বক আদায়, দেখেন এখানে আমি কি লিখেছি, একটা পয়েন্ট দিয়েছি, হ্যাঁ এখানে, হ্যাঁ এটা দেখবেন 92 পৃষ্ঠায় আছে। এটা আমি হলুদ রঙের হাইলাইট করব: ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেল করে সম্পত্তি আদায়। ব্ল্যাকমেল শব্দটার সাথে আমরা যেহেতু পরিচিত, যদিও আইনের মধ্যে নাই, জি তারপরেও স্যার। ব্ল্যাকমেলের সেন্সটা আমরা বুঝি, কারণ এটা একটা প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজ, যদিও ইংরেজি শব্দ। তো ব্ল্যাকমেল মানে বলপূর্বক আদায়। তো বলপূর্বক আদায়, ব্ল্যাকমেল যদি দূর থেকে করা হয় তাহলে সেইটা অবশ্যই কি বলপূর্বক আদায়। ব্ল্যাকমেল তো আর সামনাসামনি হয় না, ব্ল্যাকমেল সবসময় দূর থেকে হয়। যদি জি কাছাকাছি হয় স্যার। সেটা তো ডিরেক্ট ভয় দেখানো হয়, তাৎক্ষণিক ভয় দেখানো হয়, তাহলে তো সেটা দর্শিত হয়ে যাবে, রবারি হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আসসালামু আচ্ছা, আলাইকুম স্যার। আর প্রশ্ন আছে আপনার? জি না স্যার, আপাতত নেই স্যার। আচ্ছা, আপনি লাইনে থাকেন, নয়েজ করবেন না, নয়েজ হলে নিজে বন্ধ করে দিবেন। জি। জি আচ্ছা, স্যার। তো এখানে মাঝখানে যে মাঝখানে যে ধারাগুলো আছে অপরাধের, সেগুলা আগের ভিডিওগুলোতে আমি অবশ্যই আলোচনা করেছি, এখানে আর আলোচনা করছি না। আপনাদের প্রশ্ন থাকলে আমি উত্তর দিব। হ্যাঁ, এখানে দেখেন দস্যুতার যে সংজ্ঞা, 390 ধারায় দস্যুতার সংজ্ঞা আছে, রবারির সংজ্ঞা। এখানে ইংরেজিতে বলছে, ইন অল রবারি দেয়ার ইজ আইদার থেফট অর এক্সটর্শন, অর্থাৎ প্রত্যেক দস্যুতায় হয় চুরি নচেত বলপূর্বক আদায়ের উপাদান থাকবে। অর্থাৎ চুরি, বলপূর্বক আদায় দুইটার যে কোনো একটি থাকতেই হবে, তাছাড়া সেটা কখনো দস্যুতা হবে না। তার মানে ওই সম্পত্তি নিয়ে নেয়, যেটা একটু আগে আমরা আলোচনা করেছি, যে চুরি কখন দস্যুতা হয় এবং বলপূর্বক আদায় কখন দস্যুতাই হয়। মানে জাস্ট একটু পার্থক্য, সিচুয়েশনাল একটু ডিফারেন্স আছে। উদাহরণগুলো পড়লে আপনারা ক্লিয়ার হবেন। তো এখানে আমি আবার একটা চমৎকার আপনাদের জন্য শর্টকাট দিয়ে রাখছি, সেটা হচ্ছে চুরি প্লাস তাৎক্ষণিক ভয়। মানে চুরি করতে কেউ যদি তাৎক্ষণিক ভয় দেখায়, ভয় যদি দেখানো হয়ে যায়, তাহলে সেটা আর চুরি থাকে না, সেটা দস্যুতায় পরিণত হয়। আবার কেউ বলপূর্বক আদায় করতে যায়, যদি তাৎক্ষণিক ভয় দেখায়, তাহলে সেটা আর বলপূর্বক আদায় থাকে না, সেটা হয়ে যায় দস্যুতা বা রবারি। এই দুইটা যে চিত্র, সেটা যদি দেখতে আপনার মনে রাখতে পারেন, তাও অনেক কিছু ক্র্যাক করতে পারবেন। আচ্ছা, এরপরে 4 নম্বর আমাদের অপরাধ 391 ধারায় আছে ডাকাতির সংজ্ঞা। এই সংজ্ঞায় বলছে, পাঁচ বা ততোধিক ব্যক্তির ব্যক্তির সাথে সাহায্যকারীও যদি থাকে, মনে করেন দুইজন অ্যাক্টিভ পার্ট প্লে করছে, মানে ডাকাতির কাজটা দুইজন মিলে করছে, সাথে আরো তিনজন সাহায্যকারী হিসাবে হেল্পার রেখেছে,
তাহলেও টোটাল সংখ্যা 5 জন যদি হয়, সাহায্যকারী সহ, হেল্প যারা করছে, অ্যাসিস্ট যারা করছে তারা সহ যদি হয়, তাহলে এই ধরনের সকল দস্যুতাই ডাকাতিতে পরিণত হবে। অর্থাৎ ডাকাতি আর অন্য কিছু নয়, 5 বা ততোধিক ব্যক্তির দস্যুতাই হচ্ছে ডাকাতি। তাহলে প্রত্যেক ডাকাতি মূলত দস্যুতা, কিন্তু প্রত্যেক দস্যুতা ডাকাতি নয়, কারণ 5 জনের কম হয়ে গেলে সেটা দস্যুতা দস্যুতাই থেকে যায়, সেটা ডাকাতির রূপ ধারণ করতে পারে না। তো ডাকাতি ও দস্যুতার মধ্যে অপরাধীর সংখ্যা ব্যতীত অন্যান্য উপাদানগুলো একই, কোনো পার্থক্য নাই। এখানে গুরুত্বপূর্ণ লাইন 3টা। ডাকাতিতে সাহায্যকারীও সমভাবে অপরাধী হবে, অর্থাৎ ডাকাতির সময় কিছু করেছে কিনা, কোনো সম্পদ সে হাত দিয়ে তুলে নিয়েছে কিনা বা কাউকে আঘাত করেছে কিনা, এটা কোনো ম্যাটার করে না। ওই ডাকাত দলে থাকলেই সাহায্যকারী হিসাবে সে ডাকাত হিসাবে ট্রিট করা হবে। দস্যুতার উদ্যোগ বা প্রস্তুতিও, অর্থাৎ উদ্যোগ বলতে অ্যাটেম্পট আর প্রস্তুতি বলতে প্রিপারেশন, মানে দস্যুতার চেষ্টা করা হচ্ছে, প্রিপারেশন নেওয়া হচ্ছে, প্রস্তুতি নেওয়া হচ্ছে, তাহলে প্রস্তুতির শাস্তি দস্যুতা বলে গণ্য হবে। অর্থাৎ প্রস্তুতি এবং দস্যুতা সংগঠন একই বিষয়। আমরা এর আগে দেখেছি যে চুরি করতে যে যদি ব্যর্থ হয় তাহলে 511 ধারায় কিন্তু সেটা চলে যাবে। মানে 511 ধারায় বলা আছে যে কোনো অপরাধ যদি ব্যর্থ হয়, মানে অপরাধের উদ্যোগ বা প্রস্তুতি বা কোনো অপচেষ্টা, সেটা কিন্তু 511 ধারায় হয়। কিন্তু যেখানে প্রচেষ্টার জন্য আলাদা সেকশন রাখা হয়েছে তখন আর 511 ধারা হবে না। তো এখানে দেখেন যে দস্যুতা বা ডাকাতির যে প্রস্তুতি, সেটা কিন্তু দস্যুতা বা ডাকাতির সম অপরাধ, অর্থাৎ 391 ধারাতেই সেটা আছে। আবার আমরা এর আগের ক্লাসগুলোতে দেখেছি যে আমরা জানি 302 ধারা হচ্ছে মার্ডারের শাস্তি, কিন্তু এখানে 307 ধারা অ্যাটেম্প টু মার্ডার, অর্থাৎ মার্ডারের প্রচেষ্টার যে শাস্তি সেটা 307-এই দেওয়া আছে, 511-তে যাওয়ার দরকার নাই। মানে প্রস্তুতির জন্য আলাদা ডেডিকেটেড ধারায় আছে। তো এখানে কিছু সেকশন আছে, এগুলো পড়লে আপনারা, কখন কি ধারাগুলো মনে রাখাটা আপনাদের বারবার পড়লে মনে থাকবে। তাছাড়া আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি কিভাবে মনে রাখবেন। তাছাড়া আমি খুব দ্রুতই 1 সপ্তাহের মধ্যে একটা শর্ট সাজেশন দিব, সেখানে সাজেশনে উল্লেখিত যে ধারাগুলো কিভাবে মনে রাখবেন সেটার জন্য আলাদা কিছু টিপস আমি দিয়ে দিব। তো আমরা 4টা অপরাধ সংক্রান্ত আলোচনা শেষ করলাম, এরপরে আমরা চলে যাব পঞ্চম অপরাধ, সেটা হচ্ছে 403-এ আছে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ বা তছরূপ। তছরূপ বলতে ডিসঅনেস্টলি মিস অ্যাপ্রিপিয়েশন অফ প্রপার্টি, মানে আত্মসাৎকে অপর ভাষায় বলে তছরূপ। বাংলা শব্দ দুইটাই মনে রাখতে হবে, আত্মসাৎ এবং তছরূপ। সেটা অবশ্যই অসাধুভাবে হতে পারে, হতে হবে, ডিসঅনেস্টলি হতে হবে। কারণ যদি ভুল ক্রমে কেউ আত্মসাৎ করে ফেলে, তার গুড ফেথ ছিল, সে ভুল ক্রমে হয়ে গেছে, সেটাতে কোনো সমস্যা নেই, সেটা অপরাধ হবে না। সংজ্ঞাতে কি বলা হচ্ছে, এটা সংজ্ঞার সেকশন। অসাধুভাবে অন্যের অস্থাবর সম্পত্তি আত্মসাৎ বা নিজস্ব ব্যবহারে পরিণত করার শাস্তিটা কি। এখানে দেখেন 403 ধারাতে সংজ্ঞাও দেওয়া আছে, আবার 403 ধারাতে সাজাও দেওয়া আছে। তার মানে 2 in 1, একই সেকশনের মধ্যে সংজ্ঞা প্লাস সাজা দিয়ে দেওয়া আছে। তো এখানে দেখেন যে এখানে উল্লেখ করা আছে অস্থাবর সম্পত্তি, তার মানে অবশ্যই ইমুভেবল প্রপার্টি। এখানে আমরা কিছু পয়েন্ট নিয়ে আসছি আমি সহজ করার জন্য। কোনো অস্থাবর সম্পত্তি দৈব চক্রে বা কুড়িয়ে পেয়ে, সম্পত্তির দখল দৈব চক্রে হস্তান্তরিত হতে হবে, মানে র্যান্ডমলি আসতে হবে। কেউ কোথাও কোনো কিছু কুড়িয়ে পেল, আমরা যেটাকে পড়ে পাওয়া বলি, আমাদের গ্রামের ভাষায় বলে পড়ে পেয়েছি, খুঁটে খেয়েছি। তার মানে আমি একটা জিনিস পড়ে পেলাম, সেটা আমার হয়ে গেল। তো আসলে সেইটা সাধারণ দেখতে মনে হতে পারে, একজন রাস্তায় কোনো কিছু পেয়েছে যেটা কারো মালিকানায় ছিল না, মানে কারো দখলে ছিল না, রাস্তায় পড়ে আছে, মানে এটা কিন্তু কারো দখলে নেই, তার মানে এটা চুরির মধ্যে যাচ্ছে না। কারো যদি দখলে থাকতো তাহলে সেটা চুরির মধ্যে থাকতো, কারণ রাস্তা তো কারো বাবার সম্পত্তি না, সরকারি সম্পত্তি। তো কারো যদি রাস্তা ব্যক্তিগতও হয়, ওই রাস্তার মধ্যে কোনো কিছু পড়ে আছে মানে ধরে নিতে হবে কারো দখলে নাই, ধরে নিতে হবে কারো দখলে নাই।
তো যদি কারো দখলে থাকে সেই ক্ষেত্রে কিন্তু সেটা চুরির হতে পারতো, কিন্তু যেহেতু দখলে নাই সেইটা কি হয়ে যাবে, আত্মসাৎ হয়ে যাবে। রাস্তায় পেলাম যেটা কারো দখলে নাই, তাহলে এখানে দখলটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট, যেটা নির্ধারণ করছে এই অপরাধটা চুরি হবে না আত্মসাৎ হবে। মনে করেন রাস্তায় একটা মোবাইল ফোন আমি পেলাম, সেটা নিয়ে নিলাম, মালিককে ফেরত দেওয়ার কোনো আমার ইচ্ছা নাই, এটা কি হবে, আত্মসাৎ হবে। কিন্তু এই মোবাইলটা রাস্তায় না থেকে কারো, মনে করেন যে রিস্কায়, হ্যাঁ কারো রিস্কায় আছে, কিভাবে, মনে করেন রিস্কাতে বসে আছে একজন ব্যক্তি, রিস্কাতে তার পকেট থেকে ফোনটা পড়ে গেছে। অনেক সময় জিন্সের পকেটের পেছনের দিকে যদি কেউ কোনো কিছু রাখে, সেটা রিস্কার ছিটে পড়ে যেতে পারে। এখন রিস্কা চালক সে যদি দেখতে পায় যে হ্যাঁ, যে ওই ব্যক্তির ফোনটা ওখানে বা পার্সটা পড়ে গেল, বা অন্য কেউ দেখতে পেলো, দেখার পরেও তাকে দিয়ে দিল না, সেটা যদি নিয়ে নাই, তো রিস্কার উপরে কারো যদি পড়ে আছে, ঠিক আছে, তো ওই এটাও কিন্তু আত্মসাৎ হতে পারে। কিভাবে, কারণ ওই রিস্কা যদিও রিস্কার মালিকের, কিন্তু ওই মোবাইল ফোন বা যে পার্স রিস্কার সিটে পড়ে আছে সেটা কিন্তু রিস্কা চালকের নয়। এই কারণে এটা আত্মসাৎ হবে, চুরি হবে না। তাহলে বুঝতে হবে যে কোথা থেকে নিল, পজিশনটা কার। এই রিস্কালার রিস্কার সিটের উপরে বা বাসের মধ্যে কোনো কিছু আপনি পেলেন, সেটা বাস মালিকের না, যাত্রীর। তাহলে এই এই উদাহরণটা মনে রাখেন, বাসের মধ্যে কোনো কিছু কেউ যদি পড়ে পায় বা দৈব চক্রে পায়, রাস্তা এই বাসের সিটে পাক বা ট্রেনের সিটে পাক বা ট্রেনের ফ্লোরে পাক, তাহলে সেটা কিন্তু আত্মসাৎ হবে, চুরি হবে না। কারণ সেটা পড়ে আছে, কারো মালিকানাই নাই। যদিও বলতে পারেন বাসের মালিক তো আছে কেউ না কেউ, যে ড্রাইভার বা কন্ট্রাক্টর, তো ড্রাইভার বা কন্ট্রাক্টরও যদি হয়, তো বাসে যদিও আছে, তো এটা ধরে নিতে হবে যে ওই সময় কিন্তু প্রত্যক্ষ দখলে নাই। কেন প্রত্যক্ষ দখলে নাই? কারণ একটা পার্টস ওখানে পড়ে আছে, এটা কিন্তু মালিকও জানে না যার পড়ে গেছে, বা ড্রাইভারও জানে না, বা যে কন্ট্রাক্টর যে টাকা আদায় করে সেও জানে না। যদি জানতো তাহলে তো সেটা তুলে নিয়ে যার তাকে দেওয়ার চেষ্টা করতো। তো যেহেতু কেউ জানে না কোথায় আছে সম্পত্তিটা, অতএব সেইটা কিন্তু আত্মসাতের মধ্যে পড়বে। এই পয়েন্টটা লিখে নেন। তাহলে দখলে থাকার অর্থ হচ্ছে কোথায় আছে এটা জানতে হবে। যে দখলকারী, মনে করেন আমার ফোনটা, আমার এই ফোনটা আমার পাশে আছে, তার মানে এটা দখল আমারে আছে। এখন এই ফোনটা কোথায় আছে আমি জানি না, এই ফোনটা কোথায় আছে আমি জানি না, হয়তোবা আমার আসতে লেগে, এই যে আপনাদের 5 মিনিট দেরি হলো ক্লাসে আসতে, একটু বিশেষ কাজে একটু বাইরে গেছিলাম আমি, তো সেটা আমার ফোন সহ নিয়ে গেছিলাম। তো এটা যদি আমার রাস্তায় পড়ে যেত, তাহলে এইটা কিন্তু আমি জানতে পারতাম না, আমি খুঁজে পাচ্ছি না আমার ফোন কোথায়। তাহলে এইটা আমার দখলের বাইরে চলে গেছে, তার মানে এটা আত্মসাতের বিষয়বস্তু হয়ে গেছে। তাহলে দখল নির্ধারণ করে দিচ্ছে সেটা চুরি হবে না, আত্মসাৎ হবে। এটা কিন্তু বুঝতে হবে। এই পয়েন্টে কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, দখলটা খুব ভাইটাল পয়েন্ট। দখলের উপর নির্ভর করবে চুরি হবে না আত্মসাৎ হবে। সম্পত্তিটি প্রকৃত মালিককে ফেরত প্রদান না করলে, সম্পত্তিটির প্রকৃত মালিককে ফেরত প্রদানের চেষ্টা না করলে, চেষ্টা করে যদি ব্যর্থ হয় সেটা ভিন্ন জিনিস, চেষ্টাও করলো না, নিজস্ব কাজে ব্যবহার করলে, অর্থাৎ সেটা বিক্রয় করে অর্থ ব্যবহার করা, বা মোবাইল ফোন হলে সেটা ব্যবহার করা, বা অন্য যে কোনো সম্পত্তি নিজের মনে করে সেটা ব্যবহার করা, সেটা অবশ্যই কি হবে, আত্মসাৎ হবে। উদাহরণগুলো দেখলে ক্লিয়ার হবে। আত্মসাৎ মানে তশরূপ। আরেকটা ব্যাখ্যা আছে বা ইলাস্ট্রেশন, এক্সপ্লেনেশন, কিছু সময়ের জন্য অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করলেও এ ধারা মতে অপরাধ হবে। উদাহরণ দেখেন, একটা আছে, এ জেড এর একটি ফাঁকা সরকারি প্রমিসরি নোট দেখতে পাই, বা কুড়িয়ে পাই, বা দৈবভাবে পাই। নোটটি জেড এর মালিকানাধীন জেনেও ভবিষ্যতে জেডকে ফেরত প্রদানের অভিপ্রায়ে কিছু সময়ের জন্য এই নোটটিকে জামানত হিসাবে ব্যবহার করে ব্যাংক হতে ঋণ গ্রহণ করে। তাহলে এই যে প্রমিজরি নোট আরেকজনের, সেটাকে ব্যবহার করে সে একটা ঋণ নিল, মনে করছে আমি হয়তো বা কিছুদিন পরে সেটা তাকে প্রকৃত মালিককে ফেরত দেবো, কিন্তু প্রকৃত মালিকের অনুমতি কিন্তু নেয়নি, প্রকৃত মালিক টেনশনে আছে আমার প্রমিজরি নোটটা কোথায় হারিয়ে গেছে। তাহলে এই অত্র ধারার অধীন অসাধুভাবে সম্পত্তি আত্মসাতের অপরাধ করেছে। অর্থাৎ আমি একজনের একটা প্রপার্টি পেলাম, সেটা কিছুদিন ব্যবহার করি তারপরে ফেরত দিব, এটা যদিও করা হয়, সেটা 1 ঘন্টার জন্যও যদি রাখা হয় এই উদ্দেশ্যে, তাহলেও সেটা কি হবে,
কিছু সময়ের জন্য রাখা আত্মসাতের পর্যায়ে চলে যাবে। এই ব্যাখ্যাগুলো পড়বেন, উদাহরণগুলো পড়বেন, ইলাস্ট্রেশনগুলো। অন্যান্য, এবার আমরা চলে যাব আরেকটি 405 অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, অর্থাৎ ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট। ব্রিচ মানে ভঙ্গ করা, সেটা অসাধুভাবে অপরাধমূলকভাবে করতে হবে। এমনিতেই যদি বিশ্বাস ভঙ্গ করা হয় তাহলে কিন্তু সেইটা অপরাধ না, সেটা নৈতিকভাবে চারিত্রিকভাবে খারাপ কাজ, কিন্তু সেটা অপরাধ হলে, অপরাধ হতে হলে সেটা ক্রিমিনাল ব্রিচ হতে হবে, জাস্ট ব্রিচ হলে হবে না। আমি একজনকে বিশ্বাস করে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুললাম, সে আমার মন ভেঙে দিল, এইটা কিন্তু অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মধ্যে পড়বে না, যদি সেটা কোনো অপরাধের মধ্যে না থাকে। তো এখানে যেহেতু আমরা প্রপার্টি রিলেটেড পড়ছি, তার মানে এখানে বিশ্বাসভঙ্গের ক্ষেত্রে প্রপার্টি রিলেশন থাকতে হবে। এই মনে রিলেশন থাকলে শুধু হবে না। মন ভাঙ্গা মানে মসজিদ ভাঙ্গা, সেইটা পেনাল কোডে কোনো অন্যায় হিসেবে ধরা হচ্ছে না। কিন্তু এর সাথে যদি প্রপার্টি রিলেটেড থাকে, আমি বিশ্বাস করে একজনকে আমার প্রপার্টি দিলাম রাখতে আমানত হিসাবে, সেই আমানতের খেয়ানত করলো, সে প্রপার্টিটা যথাসময়ে যখন ফেরত দেওয়ার কথা সেটা দিল না, সেক্ষেত্রে সেটা বিশ্বাসভঙ্গ হবে। আমরা পড়ি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ বলতে আমানতের খেয়ানত করাকে বোঝায়। মানে একটা কিছু আমি জিম্মায় দিলাম, সেটা আমাকে আর ফেরত দিল না। তাহলে যে ব্যক্তি বৈধভাবে কোনো সম্পত্তি বা মালের বা অর্থের জিম্মাদারি বুঝে নিয়ে পরবর্তীতে তা যথাযথ মালিককে ফেরত না দিয়ে নিজস্ব ব্যবহারে পরিণত করে, তবে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেছে বলে মর্ম হবে। এই ঘটনাটা এখানে দেখেন, আমার মোবাইল ফোনটা অন্য কেউ আমাকে না বলে নিয়ে গেল, চুরি। আমার মোবাইল ফোনটা রাস্তায় পড়ে গেছে, একজন তুলে নিয়ে চলে গেছে, আত্মসাৎ। আমার মোবাইল ফোনটা আমি একজনকে রাখতে দিলাম, ওই যে আমার জুনিয়রকে দিলাম যে রাখো, জরুরি ফোন আসলে তুমি রিসিভ করবা, আমি হেয়ারিং করছি। এখন এই মোবাইল ফোনটা নিয়ে সে আমাকে আর দিল না, অস্বীকার করছে দিতে, বা আমি আপনার ফোন তো নিইনি, আমাকে দেননি স্যার। তাহলে এটা কি? আমি বিশ্বাস করে তাকে রাখতে দিলাম কিছুক্ষণের জন্য, 10 মিনিটের হিয়ারিং, কিন্তু সে সেটা দিতে অস্বীকার করছে, অস্বীকারই করছে যে আমি নিইনি, আমাকে দেননি। এটা বিশ্বাসভঙ্গ। তাহলে ঘটনা বোঝার চেষ্টা করেন। তাহলে এই যে আমি ফোনটা আমার জুনিয়রকে দিলাম, তাহলে আমার জুনিয়র কি করলেন? আমি তো নিজে থেকে দিয়েছি, তাহলে আমার জুনিয়র কিন্তু আমাকে না বলে নেয়নি বা রাস্তা থেকে কুড়িয়ে নেয়নি, আমি নিজে থেকে দিয়েছি। তার মানে দেওয়াটা কিন্তু বৈধভাবে হয়েছে, চুক্তির ভিত্তিতে হতে পারে। এখানে চুক্তি কি? এখানে মৌখিক বা একটা অলিখিত চুক্তি হয়েছে, বা এখানে অপ্রকাশিত একটা চুক্তি হয়েছে যে আমি দিব, 10 মিনিট পরে কাজ শেষে যখন কোর্ট থেকে বের হব জুনিয়র আমাকে ফোনটা দিবে। এটা তো কমন সেন্সের বিষয়। তো কমন সেন্সের যেগুলো জিনিস, সাধারণ জিনিস, সেগুলো কি করা লাগে না, চুক্তি করা লাগে না। মনে করেন কেউ প্রতিদিন একটা রুটে বাসে চলাচল করে, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, ছোট রাস্তা, অল্প রাস্তা, 10 টাকা ভাড়া। তো মনে করেন এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যাই, 10 টাকা দেয়, প্রতিদিন যায়। তো প্রতিদিন কি ভাড়া মিটিয়ে উঠতে হয় বাসে? ওঠা লাগে না, কারণ ওটা নির্ধারিত আছে, এবং হয়তোবা কোথাও লিখাই নাই, প্রচলন হয়ে গেছে। বা আমি রিক্সায় উঠলাম, একটু সামনে যেয়ে নেমে যাব, মিনিমাম 10 টাকা বা 20 টাকা ভাড়া দিয়ে সেখানে। তো প্রতিদিন কিন্তু কি করা লাগে না, কত নিবেন দামাদরি মানে ওই যে ঠিক করানো লাগে না ভাড়াটা। তো এ কিন্তু ঠিক না করলে একটা অলিখিত চুক্তি হয়ে যায়, অপ্রকাশিত চুক্তি হয়ে যায়, বা আহ, একটা বৌন সম্মতি তৈরি হয়। মনে মনে আমি রিক্সাওয়ালাকে বলছি, মামা আপনি যাবেন ওখানে, আমি আপনাকে 20 টাকা দিব, মনে মনে বলছি, সেও মনে মনে বললো ঠিক আছে আসেন। কিন্তু এখানে রিক্সার ভাড়াটা মিটিয়ে যদি নাও নি, তারপরেও এটা ধরে নিতে হবে মিটানো হয়ে গেছে। এই হচ্ছে চুক্তি। এই অপরাধের ক্ষেত্রে এক পক্ষ বিশ্বাসপূর্বক সম্পত্তির দখল বৈধভাবে অপর পক্ষকে হস্তান্তর করে। তার মানে এখানে মুভ, সম্পত্তিটা মালিকের কাছ থেকে আরেকজনের কাছে মুভ করছে বৈধভাবে, নিজে থেকে দিচ্ছে তাই। অতঃপর গ্রহীতা তার প্রতিশ্রুতি রক্ষা করে না তথা দাতার প্রতিশ্রুতি ভঙ্গ করে। এই যে হস্তান্তর বা সম্পত্তিটা একজনের কাছ থেকে আরেকজন মুভ করছে, এটা লিখিত হতে পারে, অলিখিত হতে পারে, যে কোনো সিচুয়েশনে হতে পারে। কিন্তু নেওয়ার পর দেওয়া তো কথা, বা যে উদ্দেশ্যে নিল সেইটার পূরণ হলো না, তার মানে বিশ্বাস ভঙ্গ করলো, যে দিল সে ক্ষতিগ্রস্ত হলো। উদাহরণগুলো পড়বেন তাহলে বুঝতে পারবেন। এখানে
আরো কিছু দেখেন ধারা আছে, চুরিকৃত মাল, স্টলেন প্রপার্টি, এটা একটা অপরাধ, 410 ধারায় বলা আছে। সংজ্ঞা: ডাকাতি কালে লুটকৃত যে মাল, সেটা বাদে অন্যান্য যে আমরা অপরাধ দেখি, আজকে পড়লাম চুরি, বলপূর্বক গ্রহণ, দস্যুতা, আত্মসাৎ এবং অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ইত্যাদি উপায়ে হস্তান্তরিত সম্পত্তিকে স্টলেন প্রপার্টি বা লুটকৃত মাল বা চুরিকৃত বা চোরাই মাল বলা হয়। ঠিক আছে? তো এখানে দেখেন আরো কিছু সেকশন আছে। আজকের সর্বশেষ ধারা হচ্ছে 414। এই যে পানিশমেন্টের সেকশন গুলো আপনারা পড়ে নেবেন, যেখানে বুঝতে পারবেন না প্রশ্ন করবেন। এই মুহূর্তে প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। আজকের আলোচনা থেকে যদি কারো প্রশ্ন থাকে আমি উত্তর দিয়ে দিব, আর প্রশ্ন না থাকলে আর কিছুক্ষণ ক্লাস চলবে, আমি নিজেই আপনাদেরকে প্রশ্ন করব, মানে র্যাপিড ফায়ার হবে। আমি একটা করে গল্প বলবো ছোট্ট করে, এটা কি হবে এভাবে আপনাদের উত্তর দিতে হবে। হ্যাঁ, মনিরুল ভাই লাইনে আসেন। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আমি দুইটা জিনিস একটু কম্পেয়ার করতে যাচ্ছি। অবশ্যই। সেটা হচ্ছে চুরির এম নম্বর উদাহরণ এখানে বলা আছে, বন্ধুর বিনা সম্মতিতে শুধুমাত্র পড়ার অভিপ্রায়ে তার বই গ্রহণ করলে তা চুরি নয়। হুম হুম এখানে স্যার আমি বইটা নিচ্ছি, কিছুদিন বা কিছুক্ষণ আমার কাছে থাকতেছে, আমি এটা পড়ার পরে আবার ফেরত দেবো, মানে উদ্দেশ্য আমার ভালো আছে, হুম এটাকে হুম বলতেছে চুরি না। হুম আবার হুম অসাধুভাবে সম্পত্তি আত্মসাতের ব্যাখ্যা একের উদাহরণে বলা আছে যে এই যে ফাঁকা প্রমিসরি পৃষ্ঠা, নোটটি, পৃষ্ঠা নাম্বার পৃষ্ঠা বলেন। নম্বর 96। আচ্ছা, 96। এখানে স্যার নাইনটি ফাঁকা সিক্স প্রমিসরি নোট পাচ্ছি এবং এটি আমি হুম কিছু সময়ের জন্য ব্যবহার করতেছি, এটাও আমার ফেরত দেওয়ার উদ্দেশ্য আছে। হুম হুম। ওখানেও বইটা আমার ফেরত দেওয়ার উদ্দেশ্য আছে, এখানেও প্রমিসরি নোটটা ব্যবহারের পরে ফেরত দেওয়ার উদ্দেশ্য আছে, কিন্তু এখানে অপরাধ হলো ওখানে অপরাধ হলো না, বিষয়টা একটু যদি বলতেন। আচ্ছা, 96 এর কত পৃষ্ঠায়? স্যার নাইনটি 96 সিক্স এর উদাহরণ কত নম্বর? 1 নম্বর ব্যাখ্যার ইলাস্ট্রেশন। 1 নম্বর ব্যাখ্যার যে ইলাস্ট্রেশন। হ্যাঁ, এখানে এই যে এইটা যেটা হলুদ করেছে এটা। না স্যার ওটা না, ওটা জি স্যার, এইটা এইটা যেটা হলুদ করা হয়েছে, হ্যাঁ। এ যেটা একটি ফাঁকা প্রমিসরি নোট দেখতে পায়, এইটা। হুম 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 হুম। তো এখানে প্রমিজরি নোট সে ঋণ নেওয়ার জন্য অন্য জায়গায় ব্যবহার করেছে, করেছে কিনা? জি, জি স্যার। এটা এখানে প্রমিজরি নোটটা ব্যবহার করেছে, তার উদ্দেশ্য কি? যে ঋণ গ্রহণ করে এই অত্র ধারার অধীন অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করেছে। এখন মনে করেন যে আপনি আপনার বন্ধুর একটা প্রমিজারি নোট পেলেন বা একটা চেক জি, পেলেন, একটা ব্যাংক চেক। প্রমিজারি নোটটা অনেক সময় অনেকেই ক্লিয়ার না, কিন্তু ব্যাংক চেক ধরে নিই। একটা ব্যাংকের জি ফাঁকা চেক পেলেন আপনার বন্ধু সাইন করা, পাওয়ার পরে সেটা একটা জামানত হিসাবে জমা দিয়ে একজনকে বললেন এই চেকটা রাখেন আর আমাকে 50,000 টাকা দেন, আমি 2 দিন পরে দিয়ে দিব। ঠিক আছে? এটা জি। দিলেন। এখন এখানে কিন্তু বলা নাই যে আপনি চেকটা ফেরত দিয়েছেন 2 দিন পরে। এখানে কি উদাহরণে এটা বলা আছে কোথাও যে আপনি এটা ফেরত দিয়েছেন? না স্যার, এটা বলা নেই। বলা নাই। তো যেহেতু এখানে একটা পসিবিলিটি আছে কিনা যে আপনি চেকটা ফেরত দিতে পারলেন না 2 দিনের মধ্যে, এবং মনে করেন জি, এই যেদিনকে আপনি ঋণ নিলেন তারপরের দিন আপনার বন্ধু জানতে পারলো যে আপনার এই প্রমিসরি নোট বা চেক ব্যবহার করে এই ব্যক্তি আপনার বন্ধু লোন নিয়েছে। হ্যাঁ, জানতে পেরে আপনাকে জি, ধরলো আপনার বন্ধু। বুঝতে পারলেন? মানে ওই যে জি স্যার। চেকটা বা প্রমিসরি নোটটা বন্ধুকে ফেরত দেওয়ার আগে সে জানতে পারলো, তাহলে এটা কি আত্মসাৎ হলো না? আর বইয়ের ক্ষেত্রে বই একটা ছোট বিষয়, হ্যাঁ, বই মানুষ ফেরত নাই। এখানে কমন সেন্সের একটা বিষয়, বই তো আর বইয়ের রিসেল প্রাইস আর কতটুকু আছে? একটা বই আপনি পুরাতন মার্কেটে বিক্রি করতে গেলে 50, 100, 200, 500 টাকা পাবেন। তো প্রমিসরি নোট এখানে একটা বড় জামানত হিসেবে ইউজ হতে পারে। তার মানে এখানে মানে এই সম্পত্তির ভ্যালুটাও এখানে কিন্তু নির্ভর সম্পদের করছে। ভ্যালুটা এখানে reflect করতেছে, জি স্যার, বুঝছি। বুঝতে পারছেন? তো এখানে বই বন্ধুর থেকে নিয়েছেন, বই মনে করেন আপনি বাস্তব জীবনে চিন্তা করেন, আপনার বই আপনার বন্ধু নিয়ে গেল, আর আপনি জানতে পারলে আপনি ওই বইটা তার বন্ধুর থেকে উদ্ধার করে নিতে পারবেন সহজে। কিন্তু যেই চেকটা আরেকটা ব্যাংকে দিয়ে সে ঋণ নিয়েছে, আপনি জানতে পারার পর কি সঙ্গে সঙ্গে রিকভারি করতে পারবেন? তাহলে ঋণের অ্যামাউন্ট আপনাকে পে করতে হবে। এখানে একটা ঝামেলা আছে না? জি স্যার।
বুঝতে এটা এই এটা কারণে। জি আচ্ছা, স্যার, বুঝতে পারছি, এটা সম্পদের ভ্যালুর উপরে আসলে অনেকটা বেশি এক- নির্ভর করে। হ্যাঁ, এখানে নির্ভর করছে। আর বই মানুষ ধার নিয়ে পড়ে, এখানে মানে একটা কাস্টম আছে। কাস্টম বলতে কি, প্রচলিত একটা কালচার বা সংস্কৃতি আছে আমাদের, যে বন্ধুর বই মানুষ নিয়ে পড়তেই পারে। তো বন্ধুর চেক নিয়ে আরেক ব্যাংকে রেখে ঋণ নেওয়া, এটা কিন্তু খুব একটা মানে প্রচলিত বিষয় না। জি ঠিক আছে স্যার, না কথা? বুঝতে পারছি। জি আর স্যার। কোন জায়গায় প্রবলেম আছে বলেন, আর কারো প্রবলেম, আপনার আর আছে প্রবলেম? না স্যার, আপাতত আর নাই। আচ্ছা, এরপরে আপনাকে আমি প্রশ্ন করি, আপনি লাইনে আসছেন, ধন্যবাদ। আমার প্রশ্ন হচ্ছে, মনে করেন আপনার বাসায় জি। আপনার বাসায় একটা কাজের মেয়ে আসে সকালে, সে কাজ করে চলে যায়। এখন আপনার বাসায় একটা কি আছে, স্বর্ণের চামচ আছে। জি। হ্যাঁ, সেই স্বর্ণের চামচটা সে দেখেছে এবং তার লোভ হয়েছে, সেটা নিয়ে চলে যাবে। এখন আপনার বাসার আলমারি খোলা একদিন পেয়েছে, সেখান থেকে স্বর্ণের চামচটা নিয়ে চলে গেছে, এটা কি হবে? স্যার, এটা তো চুরি হবে। কত ধারায় অপরাধ হবে? এটা হবে 379। না স্যার, সরি, এটা হবে হচ্ছে 81-তে। 381, চাকর কর্তৃক, সার্ভেন্ট কর্তৃক চুরি। এটা নিয়ে বা ঠিক চাকর আছে, কর্তৃক চুরি। জি স্যার। হ্যাঁ, এটা একটা বিষয়। আচ্ছা, এই উদাহরণটা স্যার আরেকটু আমি ঘুরিয়ে দিচ্ছি। হ্যাঁ, জি স্যার। এই উদাহরণটা ঘুরিয়ে দিচ্ছি। মনে করেন যে ওই চামচ, পাতলা চামচ একটু হয়তো বা ভেঙে গেছে, একটা কোনায় জি। হয়তো বা একটু রিপেয়ার দরকার, তাহলে ওই আপনার ওই বাড়ির কাজের মেয়েকে বললেন যে ওই অমুকের স্বর্ণকারের দোকানে নিয়ে যাও, যে এই যে একটু চামচের যে হাতল ভেঙে গেছে, এটা একটু রিপেয়ার করে নিয়ে আসো, মানে মেরামত করে নিয়ে আসতে হবে চামচটাকে। বা হয়তো বা জি স্যার। চামচের রং একটু কি হয়েছে, চকচকে ভাবটা কমে গেছে, একটু কি করে নিয়ে আসো, ওয়াশ করে নিয়ে আসো, তাহলে চকচক করবে। হ্যাঁ, জি স্যার। তো তাকে দিলেন এবং সে সেটা নিয়ে গেল, নিয়ে যেয়ে সে আর ফেরত আসলো না, মানে পালাইছে। এখন জি বলেন স্যার। এটা কি হবে? স্যার, এটা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ হবে। বুঝিয়ে দেন। স্যার, এটা হচ্ছে এই সম্পদটা তো আমার কাছে থাকতেছে না। চুরির হুম ক্ষেত্রে হুম। সম্পদটা তো আমার কাছে থাকতে হবে। মানে এটা হচ্ছে দখল, কি, আমি দখল, বিশ্বাসপূর্বক, হ্যাঁ, পজিশন। দখলের ব্যাপার না, হুম। পজিশন না, আমি আচ্ছা। বিশ্বাসপূর্বক তার কাছে ন্যস্ত করেছি সম্পদটা। সে হুম আমার হুম। বিশ্বাস ভঙ্গ করেছে, নিয়ে হুম গেল। হুম। এটা 408 ধারা যাবে। যেহেতু এখানে আমার ম্যানেজার বা আমার সার্ভেন্ট কর্তৃক সেটা চুরি হচ্ছে, এই কারণে, তাই তো 406 যাচ্ছে না। ঠিক আছে, এটা তাহলে এটা এখানে নিয়ে বা ভাবতে হচ্ছে কি অপরাধ, মানে সংজ্ঞাটা আমাকে মাথায় নিতে হচ্ছে। পজিশন কিন্তু নির্ধারণ করে দিচ্ছে, চুরি না অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, তাই নয় কি? জি স্যার। স্যার, এখানে দেখেন, চুরি আর যা- অপরাধমূলক বিশ্বাসভঙ্গের ব্যাপারে আপনি একটা কথা বলেছিলেন, আমি এখানে হুম নোট করেছি বিষয়টি। চুরি হচ্ছে কি আপনার 379, 80, 81, 82, শাস্তির সিস্টেম হচ্ছে 3, 7, 7, 10। এখানেও হুম। মানে শাস্তির সংখ্যা, এখানেও এই অপরাধমূলক বিশ্বাসভঙ্গের ক্ষেত্রেও 406, 407, 408, 409, এখানেও 3, 7, 7, 10, এই রেশিওটা কিন্তু মিল আছে। আপনি আগে ক্লাসের সময় বলেছিলেন, আমি ওইভাবে মুখস্থ করছি। এই জন্য প্রথমে আচ্ছা, আমি কিন্তু চুরির শাস্তিটা বলতে যে খোলা বা উন্মুক্ত স্থানে বলতে যে আমি ওইভাবে প্রথমে ক্যাচ করতে পারি নাই। ওই 3, 7, 7, 10 চলে আসছে মাথায়, তাই তো? 10, হ্যাঁ স্যার। জি স্যার। তো এই যে 3, 7, 7, 10, এইটা আপনাকে সাইডে হয়তো বা ভিন্ন কালারের রং ব্যবহার করতে হবে, তাহলে আরো চোখে স্যার, ভিজিবল এটা হবে। করা আছে, আমার বইতে করা আছে। এখন আমি হ্যাঁ তো হ্যাঁ, দেখাইতে পারতেছি না। না সমস্যা আমি নেই। প্রত্যেকটা জিনিস নোট করছি বলতে। তো এখানে আপনি যতবার পড়বেন, এই যে আমি যে বলে দিলাম, এরকম আরো অনেক জায়গা পাবেন যে মিল, আপনার নিজের টেকনিক ইউজ করতে হবে। এই বয়সে ছোট বাচ্চার মতো সবগুলো তার বলে দেওয়া সম্ভব না, সম্ভব কিনা বলেন? তো জি আমি স্যার। দু একটা বলে দিয়েছি, আপনিও নিজে নোটিশ করেন যে কিভাবে মনে রাখবো, কারণ লাইসেন্সটা আপনাকেই তো আলটিমেটলি নিতে হবে। আমি জাস্ট আপনাকে সহযোগিতা করছি, কারণ এই পথে চলে আমি সফল। তাই আমি জানি এই পথটা কিভাবে চললে দ্রুত আপনি লাইসেন্স পাবেন, তাই তো? কিন্তু স্যার, চুরির লাইসেন্সটা সাথে আরো নেওয়ার, একটা কিছু বলতে গেলে হ্যাঁ, আমি চুরির আরো সাথে পাঁচ উদাহরণ, বিষয়টা related। হ্যাঁ পাঁচ আমি আরো বিষয়টা উদাহরণ চুরির দিব। উপাদান পাঁচটা, চুরির ব্যাখ্যা পাঁচটা, চুরি হুম সংখ্যা, হুম। চুরির থেফটের অক্ষর পাঁচটা। হুম হুম। তাই না? থেফটে আমি এটা বলেছিলাম, থেফট লিখতে যে লেটার 5টা, উপাদানও 5টা, এলিমেন্ট 5টা, এইভাবে মনে রাখতে পারেন। হ্যাঁ, তো আবার হাতে 5টা হাত আছে, মানে হাতে 5টা আঙ্গুল আছে, চুরি করতে হলে 5টা আঙ্গুল দিয়ে ধরেই কোনো কিছু নিতে হবে, এভাবে মনে রাখতে পারেন। তো যাই হোক,
আরেকটা পয়েন্ট আমি আপনাদেরকে বলবো, উনি ছাড়াও যে কেউ হাত উত্তোলন করতে পারেন। আচ্ছা, মনে করেন ওই যে আমি স্বর্ণের যে চামচ সেটা নিয়ে আরেকটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা, এই যে স্বর্ণের চামচটা, ঠিক আছে, সে, আচ্ছা, এবার আমি একটু আহ, এই যে কাজের ব্যক্তি সেটাকে পুরুষ করে দিলাম। একজন পুরুষ কাজের ব্যক্তি, লোক, সে মনে করেন যে আপনার বাড়িতে একটা কি আছে, ছাগল আছে। আপনার বাসায় একটা জি ছাগল আছে, কিছুদিন পরে কোরবানি দিবেন, তাই 6 মাস আগে কিনে রাখছেন। ঠিক আছে। এখন ছাগলটা দেখভাল করার দায়িত্ব তাকে দিয়েছেন কাজের মেয়ে, অন্যান্য কাজ করে বাসার, সে ওই ছাগলটাও দেখভাল করে, মানে খাওয়ানো, গোসল করানো, মাঝে মধ্যে আহ, এই কাজগুলো করে, সে যত্ন নেয়। তো এখানে আপনার বাসার পাশেই ছাগল রাখার একটা ছোট ঘর আছে। হ্যাঁ, তো জি সেখানে রাখা হয়। এখন কি করেছে সে, ওই সম্পত্তিটা দেখভাল অবস্থায় সেখান থেকে নিয়ে চলে গেছে। মানে ছাগলটা সে নিজের মনে করে নিয়ে চলে গেছে, নিজে বিক্রয় করে দিয়েছে বাজারে। সে কি অপরাধ করলো? স্যার সেটা তো চুরির ভিতরে যাবে। ও বুঝাই দেন। স্যার এটা তো সম্পদটার তো দখল পজিশন তো আমার কাছে আছে, নির্দিষ্ট যে খড় বা গোয়ার যেখানে রাখতেছি সেটা তো আমিই রাখতেছি, তাকেই রাখতে বলতেছি। হুম, আচ্ছা, আরেকজন হাত উত্তোলন করেছেন, শহীদুল ভাই, বলেন কি হবে? ছাগল চুরি উনি বলছেন, না আত্মসাৎ হবে, বলেন। ভাই, বাড়ি থেকে নিয়ে গেছে। এটা তো ভাই ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, কারণ আমানত। এটা মনে হচ্ছে আপনার। হ্যাঁ, আপনার জি, যুক্তি কি? কারণ ওকে লালন পালনের জন্য দেয়া হয়েছে সেটা। মানে আমি বিশ্বাস করে দিলাম, সে নিয়ে জি, চলে গেল, বিশ্বাস ভঙ্গ। জি বিশ্বাস ভঙ্গ করলো। আচ্ছা, জি। এইখানে দুই ব্যক্তি, দুই ধরনের প্রশ্ন, মানে ছাগল নিয়ে যাওয়াকে একজন বলছে চুরি, একজন বলছে বিশ্বাস ভঙ্গ। কেউ যুক্ত হবেন কিনা? সেলিম রেজা। হ্যাঁ, কেউ যুক্ত হন, কেউ হাত উত্তোলন করে না কেন? ক্লাস কিন্তু শেষের দিকে, ইন্টারেস্টিং হয়ে উঠেছে ক্লাস। আরো কিছু উদাহরণ দিব, আপনারা দ্রুত রেসপন্স করতে হবে। আচ্ছা, মিলন ভাই হাত উত্তোলন করেছেন। স্যার খাদিজা এটা আপু। চুরি হবে। স্যার এটা চুরি মিলন হবে ভাই, স্যার। মিলন ভাই বলছেন চুরি হবে। আচ্ছা, থাকেন নিজ নিজ মত নিয়ে। দেখি আরো দু একজনকে লাইনে নিই, তারপরে আমি ব্যাখ্যায় যাচ্ছি। আচ্ছা, সেরাতুন নাহার, সেরাতুন নাহার আপু, একটু লাইনে আসবেন আপু। আচ্ছা, মিস্টার রবিউল্লাহ সাহেব, ব্যারিস্টার সাহেব, লাইনে আসবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, প্রশ্ন বুঝতে পারছেন কিনা? ছাগল নিয়ে গেছে বাড়ি কাজের লোক। আচ্ছা, আবার বলেন তো, অপর- বুঝতে স্যার। মনে করেন যে আপনার বাসায় কোরবানির উদ্দেশ্যে একটা ছাগল কিনেছেন। হুম। হ্যাঁ, ছাগল জি, রাখার একটা ব্যবস্থা করেছেন বাড়ির পাশেই। যিনি জি, দেখভাল করেন, তিনি 1 সপ্তাহ দেখভাল করার পরে আপনার অগোচরে ছাগলটা নিয়ে চলে গেছে, এবং সে আর ফিরে এটা নিয়ে ফিরে আসেনি, 2 দিন হয়ে গেছে। সে কি অপরাধ করলো? তার বিরুদ্ধে কি ধারায় মামলা করবেন? এটা ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট হবে। ক্রিমিনাল চারশো ব্রিচ অফ পাঁচ ট্রাস্ট। কিভাবে হবে বলেন? কারণ এটা তাকে, আহ, এটা সে আইনগত ভাবেই নিয়েছিল, হুম হুম, কিন্তু এটা ফেরত দেয়নি, বিশেষ ভঙ্গ করেছে। এটা মনে হচ্ছে, তাই তো? আচ্ছা, জি। তাহলে আপনার শহীদুল ভাইয়ের সাথে একমত হয়েছেন, মিলন ভাই আর মনিরুল ভাই একসাথে একমত, ওনারা বলছেন চুরি। আচ্ছা, আরো দু একজনকে নিই। সোহেল রানা ভাই, চুরি স্যার, চুরি হবে স্যার। চুরি হবে, বলেন কিভাবে?
স্যার নিজ দখল থেকে নিয়ে গেছে স্যার, আপনার মালিকের দখল থেকে। মালিকের দখল এখানে ভাইটাল পয়েন্ট হচ্ছে দখলে কার আছে। এখন ছাগলটা বাড়ির সাথে কিন্তু আপনি একটা ছাগলের ঘর রাখছেন, ছাগলের ঘরটা কার? কাজের লোকের না বাড়ির মালিকের? এটা স্যার মালিকের, এই জন্য মালিকের। যেহেতু মালিকের ছাগল, মালিকের মালিকের স্যার। মালিকের পজিশন থেকে নিয়ে গেছে, তো মালিকের পজিশন থেকে যদি নিয়ে যায় তাহলে পজিশন সেটা থেকে তো নেবে আত্মসাৎ হবে না, সেটা চুরি হবে। তাহলে না এটা কি স্যার, হবে? চুরি হবে চুরি না, হবে। চুরি হবে। এখন শহীদুল ভাই বলছেন আত্মসাৎ। শহীদুল ভাই ক্লিয়ার হয়েছেন কিনা, না কনফিউশন আছে হ্যাঁ, আরো? না ক্লিয়ার হয়েছে, পজিশন ইস্যু। ছাগলটা এখন এটা কিভাবে আত্মসাৎ হতো? রবিউল সাহেব, আপনি রবিউল্লাহ সাহেব লক্ষ্য করেন। মনে করেন ছাগলটা তাকে আমি দিয়েছি এবং সে, তাকে বললাম যে আমার বাড়িতে তো রাখার জায়গা নাই, তো তুমি তোমার বাসায় নিয়ে 1 সপ্তাহ রাখো। বোঝেন পয়েন্টটা? তাহলে ছাগলটা মালিকের বাসায় না থেকে যে কর্মচারী তার বাসায় চলে গেল, তার মানে পজেশন হ্যান্ড ওভার হয়ে গেছে। হ্যাঁ, মালিকের বাসায় নাই, এখানে কর্মচারীর বাসায় চলে গেছে। এবং কর্মচারীর বাসায় থেকে সেটা যদি উধাও হয়ে যায় তাহলে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ হবে। মনিরুল ভাই ঠিক বললাম তো? জি স্যার। তাহলে দেখেন জাস্ট পজিশনটা আগে হয়েছে, মানে পজিশনটা কোথায়, অর্থাৎ ডেলিভারি আগে হয়েছে না অপরাধটা আগে হয়েছে, এখানে বুঝতে হবে। ঠিক আছে? তো যদি ডেলিভারি আগে হয়ে থাকে, অর্থাৎ মুভটা যদি আগে করে, অর্থাৎ হাত বদল যদি সম্পত্তি আগে হয়, তাহলে বিশ্বাসভঙ্গের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আর এই যে ডেলিভারি অফ পজিশন বা সম্পত্তি এক হাত থেকে আরেক হাতে যাওয়া, এটাই যদি অপরাধের মাধ্যমে হয়, তাহলে দখল মালিকের কাছেই ছিল, মালিকের কাছ থেকেই হস্তান্তরের সময় অপরাধটা হয়ে গেছে, তার মানে চুরি হয়েছে। আর হস্তান্তর যদি আগে হয়, অপরাধ যদি পরে হয়, তাহলে আত্মসাৎ। এই লাইনটা ক্লিয়ার কিনা রবিউল্লাহ ভাই? আচ্ছা, রবিউল্লাহ সাহেবকে আরেকবার একটু লাইন আসার জন্য অনুরোধ করছি। এই জায়গাটা হ্যালো। ক্লিয়ার হতে হবে। হ্যাঁ বলেন, ক্লিয়ার হয়েছেন কিনা? জি। না, তাহলে আমি চিন্তা করছি এভাবে যে এটা তো তাকে দেখাশোনা করার জন্য বলছে, তো হুম, এটা সে যতক্ষণ এটা দেখাশোনা করবে এটা তো তার কাস্টডিতে আছে, তাই হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো না এখানে তাহলে তো তো আশা করি ক্লাসটি মোটামুটি ইন্টারেস্টিং হয়েছে। এখন আর যাদের প্রশ্ন আছে আপনারা প্রশ্ন করেন। ক্লাস খুব বেশি আর কন্টিনিউ হবে না। আর আশা করি যে এইভাবে, মানে এর আগে যেহেতু আমি A to Z পুরোটা পড়ে দিতাম, বুঝে দিতাম, সেভাবে আলোচনা করলে ক্লাস লং হবে। আর এই যে এক্সট্রা উদাহরণ দিয়ে, বাস্তবসম্মত উদাহরণ দিয়ে আলোচনা করছি, আশা করি এটাতেই আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হওয়ার কথা। আর বইয়ে তো সবকিছু লেখা আছেই। যেটা বুঝতে পারবেন না আমার নোটে লেখা আছে, বেয়ার এক পড়ে নেবেন নোটে বুঝতে না পারলে সংশ্লিষ্ট সেকশনটি। তারপরেও বুঝতে না পারলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। তো আর কারো প্রশ্ন আছে? আজাদ ভাই লাইনে আসবেন ঢাকা থেকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন স্যার? আচ্ছা, ভালো আছি। আপনি প্রথম থেকে ক্লাসে ছিলেন? না স্যার, একটু দেরি করে আসছে স্যার। এই প্রথম দিন দেরি করলে হবে? আচ্ছা, আপনার আজকের ক্লাসে আমি 7টা টপিক আলোচনা করেছি: চুরি, বলপূর্বক আদায়, দস্যুতা, ডাকাতি, জি আত্মসাৎ, স্যার। বিশ্বাসভঙ্গ এবং চোরাই মাল। এই 7টা টপিক আলোচনা করা হয়েছে। তো এই টপিকগুলোর মধ্যে কোনো প্রবলেম আছে কিনা? আপনাদের কাছে অনুরোধ থাকবে, যেদিন যতটুকু আলোচনা হবে তার আগে, ক্লাসে প্রবেশের আগে আপনারা নোটটুকু একটু পড়ে নেবেন, একটু আপনারা রিভিশন করে নেবেন, নিয়ে ক্লাসে প্রশ্ন করার উদ্দেশ্যেই অন্তত একটা ছোট প্রশ্ন হলেও করব, অথবা ক্লাস শুরুর আগেই আমাকে মেসেজ দিয়ে রাখবেন যে স্যার আজকে এইটা একটু আলোচনা করবেন, যে ভাইয়া এইটা একটু আলোচনা করবেন। মানে আপনার প্রশ্ন ক্লাসে ঢোকার আগে আপনি করে রাখেন, টেক্সট দিয়ে পাঠিয়ে দেন, তাহলে আমি সেটা আপনাকে বুঝিয়ে দেবো। মোট কথা হচ্ছে আপনার পুরো ক্লাস হয়তো বা দেখতে হবে না, কিন্তু আপনার যতটুকু প্রবলেম আছে সেটা আপনি সলভ করে নেন, সেটা আপনার কাজে লাগবে, কাজে লাগবে।
আপনি একটা জায়গায় বোঝেন না, সেটা বুঝিয়ে নেন ক্লাসে। আপনি বুঝিয়ে না নিলে শুধু শুনলে হবে না, অন্যরা কি প্রশ্ন করছে তার উত্তরের অপেক্ষা থাকলে হবে না, নিজের প্রশ্নটা করে নিজের উত্তরটা আদায় করে নিতে হবে আমার কাছ থেকে। তাহলেই লাইভ ক্লাস আপনার কাজে লাগবে। সফল হবে, তাছাড়া লাইভ ক্লাসের কাজে কোনো লাগবে। মূল্য নাই আপনার। আপনি লাইভ ক্লাসে আছেন, কোনো প্রশ্ন করছেন না, তার মানে আমার আগের ভিডিও দেখায় আর এই লাইভ ক্লাসে থাকা কোনো পার্থক্য নেই। আপনি নীরব যদি ভূমিকা পালন করেন, লাইভ ক্লাসের দরকার কি? রেকর্ডেড ভিডিও আগের দেখে নেন, দরকারই তো নেই। লাইভ ক্লাসে এসে আপনাকে অ্যাডভান্টেজ নিতে হবে, বা আমার অনলাইন কোর্সে ভর্তি হওয়ার ক্ষেত্রে দুইটা অ্যাডভান্টেজ পাবেন। এক হচ্ছে লাইভ ক্লাসে প্রশ্ন করার সুযোগ আছে, মেসেঞ্জারে, সরি, হোয়াটসঅ্যাপে মেসেজ করে প্রশ্ন করার সুযোগ আছে। তাছাড়া আপনি ক্লাস টেস্ট গুলো দিতে পারবেন, যেটা খুবই জরুরি প্র্যাকটিস করা। আচ্ছা, কক্সবাজার থেকে মুন্নি আপু, আপনি সম্ভব হলে লাইনে আসবেন, একটু কথা বলি। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই তো ভালো আছে। কোনো প্রশ্ন আছে আজকের ক্লাস থেকে, বলেন। না স্যার, মোটামুটি 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 আয়ত্ত। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, তো এখানে দেখেন, চুরির ক্ষেত্রে যে পাঁচটা উপাদান সেটাকে পড়ে নিতে হবে। জি এবং এই স্যার। চুরির সাথে যদি তাৎক্ষণিক ভয়ের বিষয়টা চলে আসে, ভয় দেখিয়ে দিলে দস্যুতা, ভয় দেখিয়ে না দিলে চুরি থাকবে। পকেটে জি পিস্তল নিয়ে গেছে চোর, কিন্তু পিস্তল বের করার দরকার হয়নি, চুরি হবে, কিন্তু পিস্তল বের করে ফেললে সেটা দস্যুতা। হ্যাঁ এবং স্যার। তার সাথে যদি আরো মনে করেন চার পাঁচজন ছিল তার সাথে, তাহলে সেটা আরো চার পাঁচজন যদি দাঁড়িয়েও থাকে আশেপাশে, তাহলে সেটা ডাকাতি। কারণ পাঁচজন না, টোটাল ব্যক্তি হয়ে গেছে বা তার বেশি হয়েছে। ঠিক আছে? জি স্যার। কেউ একজনকে ফোন করে কি চাচ্ছে? টাকা চাচ্ছে, মানে চাঁদাবাজি, সেটা জি বলপূর্বক আদায়। এখন ফোন না করে সরাসরি বলছে টাকা দাও, না হলে কিন্তু তোমার ছেলেকে তুলে নিয়ে চলে যাব। তাহলে সামনে থেকে ব্ল্যাকমেল করছে, তাহলে সেটা ব্ল্যাকমেল না, ডিরেক্ট ভয় দেখানো। তাহলে সেটা আবার জি দস্যুতা হয়ে যাবে, তার মানে বলপূর্বক আদায় দস্যুতা হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার। মানে জি জাস্ট স্যার। ঘটনা কি, ওই উদ্দেশ্য তো সম্পত্তি নেওয়া, কারণ এটা সম্পত্তি রিলেটেড অপরাধ সম্পর্কে আমরা পড়ছি। কারণ জি কিভাবে স্যার। নিচ্ছি তার ওই সূক্ষ্ম পার্থক্য আছে। এখানে আজকে দুইটা অবস্থা। ভাইটাল জিনিস আমরা বুঝলাম। একটা মালিকানা, দখল। দখল, হ্যাঁ স্যার। হ্যাঁ, মালিকানার দখলটা যদি আমি ক্লিয়ার হই, তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে অপরাধগুলোর বিষয়ে। একটু আগে কনসেপ্টটা। ছাগলের উদাহরণ দিয়েছি, তারপর উদাহরণ দিয়েছি হচ্ছে সোনার চামচের। সেখানেও দেখেন চুরি হচ্ছে আবার বলপূর্বক আদায় হচ্ছে। আচ্ছা, আরেকটা আমি উদাহরণ দিই, ওই যে চামচের কথা মনে আছে কিনা? তখন ক্লাসে ছিলেন আপনি? তখন একটু একটু ডাইভার্ট ছিলাম স্যার, একটু। আচ্ছা, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি চামচ দিয়ে। মনে করেন যে আপনার বাসায় কাজের মেয়ে আসছে, আপনার জি বাসায় স্যার। চামচ আছে। এখন এই যে চামচটা, ঠিক আছে, জি এই স্যার। চামচটা কোনো কারণে, ওই যে আপনি নিজেই হয়তোবা আপনার বান্ধবী চেয়েছে, হ্যাঁ, তো অনেক জি সময় স্যার। নতুন বাচ্চা হলে সোনার চামচে হয়তোবা কিছু খাওয়াবে, বা জি হয়তোবা স্যার। প্রথম ভাত মুখে দিবে সোনার সোনার চামচে করে, যেটাই হোক না কেন। তো সোনার চামচটা আপনার আত্মীয়কে দিবেন বা আপনার বান্ধবীকে জি। দিবেন একদিনের জন্য বা অল্প 1 ঘন্টার জন্য। সেটা আপনি নিয়ে যাচ্ছেন, নিয়ে যেতে লেগে আপনি বাসা থেকে বের হচ্ছেন, গেটে পড়ে গেছে চামচটা। গেটে আপনার ব্যাগ পরে থেকে গেছে। বা হাত থেকে পড়ে গেছে, আপনি বুঝতে পারেননি। তার মানে জি গেটে যে পড়ে গেছে সেটা কি আপনারা দখলে থাকলো? না স্যার, এটা আমার দখলে নেই। নেই, কিন্তু ওই চামচটাকে আপনার কাজের মেয়ে চিনে যে এটা কিন্তু ওই বাড়ির মালিকের চামচ। সে চামচটা বাসা থেকে কাজ করে বের হয়ে যাওয়ার সময় দেখতে পেয়েছে এবং সে তুলে নিয়েছে। জানার পরও এটা আপনার চামচ, আপনাকে ফেরত দিল না, সে নিয়ে চলে গেল। এটা কি হ্যাঁ, এটা অপরাধ হবে? আত্মসাৎ হবে। হ্যাঁ, এটা আত্মসাৎই হবে স্যার। এটা আত্মসাৎ হবে। কত ধারায় তাকে সাজা দেওয়া যাবে? জি স্যার। এই এই অপরাধটা করলে, ওই যে আত্মসাৎ করলো, এটা কত ধারায় তাকে সাজা দেওয়া যাবে? মামলা কত ধারায় হবে? আত্মসাতের মামলা। হুম। এই দেখেন লেখা আছে, কেরানি বা চাকর কর্তৃক মালিকের ও মৃত্যুকালে হ্যাঁ তার স্যার। অস্থাবর হ্যাঁ হ্যাঁ। সম্পত্তি হ্যাঁ হ্যাঁ অসাধুভাবে স্যার, আত্মসাতের তিনশো শাস্তি। একাশি এখানে ধারা। দেখেন হ্যাঁ, তিনশো 404-এ একাশি। কিন্তু, এখানে 404-এ বলা আছে মালিকের মৃত্যুকালে। এখন আপনি তো চলে গেছেন, এখানে তো আপনি মুমূর্ষু অবস্থায় নাই।
অতএব এই ধারা জি হচ্ছে স্যার। না, না যদিও না না। চাকর। তো এখানে জি স্যার, 403 ওটাই হবে। ধারাতেই হবে, হ্যাঁ, 403 ধারাতেই হবে। 388। হ্যাঁ জি। দেখেন 403 ধারাতে সংজ্ঞাও আছে, আবার 403 ধারাতে অসাধুভাবে অন্যের অস্থাবর সম্পত্তি সম্পত্তি আত্মসাৎ বা আত্মসাৎ নিজস্ব করা। ব্যবহারে পরিণত করার শাস্তিও আছে। তাহলে আমরা চুরি ক্ষেত্রে যদি নিজের চাকর বা কেরানি যদি চুরি করে সেটার জন্য আলাদা সেকশন আছে। আত্মসাতের জি ক্ষেত্রে কিন্তু যে আত্মসাৎ করুক না কেন সাজা ওই 403-এই আছে। কিন্তু মালিক মৃত্যুকালে, মানে মালিক মুমূর্ষু অবস্থায় আছে, ওই সময় যদি আত্মসাৎ করে সেক্ষেত্রে জি স্যার। 404 হবে। জাস্ট আত্মসাতের জন্য দুইটাই ধারা আছে, 403, 404। ঠিক আছে, জি স্যার। এভাবে মনে রাখবেন। তো আর কারো কোনো প্রশ্ন আছে? আপনার আর প্রশ্ন আসছে? প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করে দেব। আপনাদের নেক্সট ক্লাস হবে যেটা দেওয়া আছে রুটিন অনুসারে। এবং আগামী যে ক্লাস টেস্ট সেটা দেখবেন যে 299 ধারা থেকে আসে। তাহলে আপনাকে আগের যে ভিডিও সেটাও দেখতে হবে। একটু আগে আমি ব্রেকে লিংক দিয়ে দিয়েছি। হ্যাঁ, সংশ্লিষ্ট সেকশনের যে ভিডিওগুলো, আগের ভিডিও দু একটা দেখে আপনাকে কিন্তু ক্লাস টেস্ট দিতে হবে। নোট পড়বেন, বাজারের অন্য গাইড পড়লে আপনার ইচ্ছা যদি থাকে পড়তে পারেন। এমসিকিউ এর জন্য আমি কোনো গাইড রিকমেন্ড করিনি, করব না। রিটেনের জন্য গাইড একটা রিকমেন্ড করেছি। আর এমসিকিউ এর জন্য বেয়ার এক দেখতে পারেন, যেখানে প্রবলেম হবে, অথবা আমার নোটই যথেষ্ট। তো ঠিক আছে, যেহেতু আপনাদের আর কারো প্রশ্ন নাই, ক্লাসটি শেষ করি। ভালো থাকবেন সবাই। সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আগামী ক্লাসে দেখা হবে সেই কামনায় ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।